ভাবনা থেকে ফিরে এলো মায়ের ডাকে। হ্যাঁ রে সাদীপ, আজকে তোর বোনদেরও নিয়ে আসিস। হ্যাঁ আনবো বলেই সাদীপ ভাবছে, ওয়েট, ফুল আমাকে মিথ্যা বলার শাস্তি পাবে তুমি। মা আর আপুরা মিলে উঠানের খালি প্লেসে সুন্দর সুন্দর ফুলের চারা লাগাচ্ছে, আর আমি বারান্দায় দাঁড়িয়ে একটু পড়ছি আর একটু ওদের কাজে উকি দিচ্ছি। আমারও ইচ্ছা করছে অনেক ওদের সাথে কাজ করতে, কিন্তু পেন্ডিং পড়াগুলো শেষ তো করতেই হবে, না হলে সাদীপ ভাইয়া আমার অবস্থা ডাল করে ফেলবেন। চারাগুলো অনেক সুন্দর, একটু আগেই মা এগুলো কিনে আনলেন। এর মধ্যে কয়েকটা গোলাপ, কয়েকটা জবা, কয়েকটা কদম ফুলের চারা। বোঝাই যাচ্ছে অনেক সময় লাগবে তাদের। যাক, ভালো করে পড়া মুখস্থ করে নিই। পড়তে পড়তে রুমে এসে এবার শুয়ে শুয়ে পড়তে লাগলাম। কবে ঘুমিয়ে গেলাম মনে নেই। এদিকে সাদীপ গাড়ি পার্ক করে তার খালা আর বোনদের সাথে খুব ভালোভাবেই কথা বলল, যেন কালকের রাগটা তার মাঝে আর বিদ্যমানই নেই। খালামণি, কি লাগাচ্ছ তোমরা এগুলা? আমাকে কল দিতে পারতে, আমি আরও কয়েকটা চারা নিয়ে আসলাম। আচ্ছা, শেফালি ফুলের চারা পেলে না? না রে বাবা, পাইনি। তুই পেলে নিয়ে আসিস। আমারও অনেক ইচ্ছে এই দিকটায় ওই উঠানের একদম ডান পাশে শেফালি ফুলের গাছ লাগাবো। ওকে ওকে, নো ওয়ারিজ। এখন তো অবশ্যই আনবো, তোমার ইচ্ছে আমি পূরণ করে দেব। জড়িয়ে ধরে, তো বিচ্ছুরা, তোদের 3 নম্বর সদস্যটা কই? আছে তো, বারান্দায় ছিল এই আধ ঘন্টা আগেই, ভিতরে পড়ছে মনে হয়। ইতি। সাদিফার কিছু না বলেই ভিতরে চলে গেল। শেফালি, বই খাতা নিয়ে ডাইনিংয়ে আয় বলেই সোফায় বসে মোবাইল ইউজ করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও শেফালি না আসাতে শেফালির মা ডেকে বলল ব্যাপারটা। একটু পরেই শেফার মা এসে বলল, ঘুমিয়েছিল পাগলিটা, আমি উঠিয়ে দিয়েছি, আসছে এখনই। সরি রে, তোকে এত কষ্ট করতে হয় আমাদের জন্যে। কিছু মনে করিস না বাবা। কি বলছো এসব? আমাকে তুমি পর ভাবো? আমি কি তোমার কাছে রাফসানের চেয়ে কম? ভুলে যাও এসব কথা তুমি। রাফসান থেকে কম ভেবে থাকলেও আজকে থেকে বেশি ভাবতে শুরু করো, না হলে তোমারই ক্ষতি। বলেই চোখ টিপ দিয়ে তার খালাকে জড়িয়ে ধরল। এই নে, এগুলা খা, আমি বাইরে কাজ করছি তাই ভিতরে আসতে লেট হবে। শেফা নোট পাচ্ছে নাকি একটা, ওইটা নিয়েই আসছে। সাদীপ শুভ হুম বলেই চাউমিন খেতে লাগলো, আর ভাবছে আজকে শেফাকে কিভাবে শাস্তি দেবে। ভাইয়া, আসসালামু আলাইকুম। সাদীপ মাথা উঠিয়ে দেখল শেফা সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে বুকের সাথে বই নিয়ে দাঁড়িয়ে আছে, আর মুখটা কেমন গম্ভীর করে রেখেছে। হয়তো কাল রাতে আমার কথার জন্যে অনেক কষ্ট পেয়েছে। কাল রাতের কথা মনে আসতেই সাদীপের মাথাটা রাগে ফেটে যাচ্ছে। মুহূর্তেই সাদীপের সবুজ চোখ লাল হয়ে গেল। আমি সাদীপ ভাইয়াকে এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে এক হাতে বই ধরে আরেক হাতে উনার সামনে হাত নাড়িয়ে বললাম, এই যে বসবো না আমি, নাকি এভাবে দাঁড়িয়ে থাকবো? আমার বলা শেষ না হতেই যেই হাত বাড়িয়েছি ওই হাতটা ধরে আমাকে এক টানে উনার কাছে নিয়ে গেলেন। ঘটনা এত দ্রুত ঘটল আমি তা বুঝতেই পারিনি। আমি গিয়ে পড়লাম ওনার উপর, একদম ওনার মুখের সামনে। উনি ওনার লাল সবুজ মিশ্রিত চোখগুলো দিয়ে আমাকে দেখেই যাচ্ছেন, আর আমি আমার হাতে ওনার আচমকা হিংস্র হয়ে ওঠার ব্যথাটা অনুভব করছি। কাপা কাপা গলায় সাদীপ ভাইয়াকে বললাম, ভাইয়া আমার অনেক ব্যথা লাগছে, প্লিজ হাতটা ছাড়ুন না। সাদীপ ভাইয়া কিছু না বলে আমাকে এক টানে ওনার কোলে বসিয়ে নিলেন। এরপর এক হাতে ওনার মোবাইল বের করে কি যেন করছিলেন, আর এক হাতে আমাকে ওনার কোলে আটকে রেখেছেন। আমি ছাড়া পাওয়ার জন্যে ছটফট করতে লাগলাম, কিন্তু উনি আমাকে ছাড়বেন না বলে প্রতিজ্ঞা করলেন মনে হয়। হঠাৎ ওনার মোবাইলে আমার এই ছবিগুলো দেখে আমি অবাক। এই ছবি উনি কই পেলেন? আমি কিছু বলার আগেই সাদীপ ভাইয়ার গর্জন শুনে আমি আমার পেটের ওপর রাখা ওনার হাতটা খামচে ধরলাম। কত বড় বেয়াদব তুই! তোর সাহস কি করে হয় আমার পিছপিছে এসব করার? আমিও বা কেমন বোকা, যেখানে বিডি আর স্পেনে 2টা অফিস, আর ওইখানের এমপ্লয়ি আমার আন্ডারে চলে, আমার ভয়ে তারা আমার চোখ ফাঁকি দিতে দুঃস্বপ্নেও ভাবে না। সেখানে তোর মতো এতটুকুন একটা ছোট মেয়ে কেমনে আমার চোখ ফাঁকি দিয়ে সব কাজ করে? হাও, তোর কি একবারও মনে আসেনি যে সাদীপ জানলে তোর কি হাল হবে? আনসার মি ফুল। ওনার চিৎকার শুনে কান্না করতে করতে বললাম, সরি ভাইয়া, আসলে ঝুমো অনেক জোর করছিল ট্রিট দিবে বলে, আর সব মেয়ে ছিল ওইখানে। ছেলে থাকলে আমি কখনো যেতাম না, আই সোয়ার স্যার।
আমাকে বলতে না দিয়ে উনি আবার বলতে লাগলেন, তাও 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 তুই আমাকে বলবি না? আমি নিয়ে যেতাম তোকে। আর তোর ওই ফুলিশ ফ্রেন্ড, ওর সাহস কি করে হয় তোর ছবি অন্যদেরকে দেখানোর? সেটা তার কাজিন হোক বা ভাই, তোর ছবি দেখানোর অধিকার ওর নেই। আমি জানতাম না ও কোনো মেয়েকে আমার ছবি দেখাবে। জানলে আমি কখনোই তুলতাম না ছবি। আর আপনাকে বলিনি যদি আমাকে যেতে না দিতেন ঝুমুর ট্রিটে, সেই ভয়ে বলিনি। কান্না। এবার উনি আমাকে কোল থেকে উঠিয়ে আমার দু গালে হাত রেখে বলতে লাগলেন, কেন আমি বাঘ না ভাল্লুক? এত ভয় কেন পাস আমাকে বল? কালকে পার্টিতে গিয়ে সবার সাথে কথা বলছিলাম, অনেক পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হলো। ওইখানে আমার এক বন্ধু শাওন, ওর সাথে কথা বলার এক পর্যায়ে ও বলল একটা মেয়ে পছন্দ হয়েছে। মেয়েটা ওর বোনের ফ্রেন্ড। নিজ থেকেই আমাকে ওর মোবাইল থেকে ছবিগুলো দেখাচ্ছিল। অনেক মেয়ের মধ্যে সে তোর দিকে আঙুল দিয়ে দেখাচ্ছিল এই সেই মেয়ে। মেজাজটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ওর থেকে মোবাইলটা নিয়ে আগে ছবিগুলো নিজের মোবাইলে নিয়ে নিলাম, এরপর ওর মোবাইল থেকে সব ডিলিট করলাম। কত বড় সাহস ওর! আমার জিনিসের ছবি আমাকেই দেখাচ্ছে, তাও নাকি তার বিয়ের জন্য আমার জিনিসকেই দেখছে। হি ইজ সো ব্রেভ না? ফ্রেন্ড না হলে না কালোর জীবনের লাস্ট দিন হতো। বেঁচে গেল বেচারা। ইচ্ছে করেই সাদীপ বানানো স্টোরিটা বলল, না হয় মেয়েটা আবার বেশি কান্না করবে, সে মারপিট করেছে শুনলে, এরপর আবার তার শরীর খারাপ করবে। কথাগুলো বলতে বলতে সাদীপ ভাইয়া আমার গালটা শক্ত করে চেপে ধরলেন। সরি, আর কখনো আপনার থেকে কিছুই লুকোবো না। কথাটা বলতেই পারলাম না, এর আগেই সাদীপ ভাইয়ের কাণ্ড দেখে আমি একেবারে কেঁপে উঠলাম। আমি হাত জোরে চেপে ধরায় হাতটা একদম লাল হয়ে রক্ত জমাট বেঁধেছে, আর উনি সেই হাতটা ধরে সেখানে ফুঁ দিয়ে চুমু দিতে লাগলেন। কি অবাক কাণ্ড! আমার কাঁপাকাঁপি দেখে উনি রাগী ভয়েসে বললেন, কি হয়েছে দেখছিস না কাজ করছি? কথাটা বলেই আমার দিকে ফিরলেন। আরে আমার লাল টমেটো, ইস, গালেও তো লাল হয়ে গেল। এদিকে আয়। এত লাল হলে কিভাবে চলবে রে? ফিউচারে তাহলে আমার খুব করুণ অবস্থা হবে। বাট আই কান্ট হেল্প। তোমার জন্য অনেক সারপ্রাইজ ওয়েট করছে ফুল, জাস্ট ওয়েট অ্যান্ড প্রে। কথাগুলো একদম লো ভয়েসে বলেই আমাকে ওনার কাছে টেনে নিলেন। উফ, ওনার এই সফট ভয়েসটা শুনলে বুকের ভিতরে কেমন জানি করে। আর ওনার চুমুতে আমার ওই দিনের ফিলিংসটাই এসছে। এই সব ভাবতেই খেয়াল করলাম উনি আমারও আমাকে ওনার মুখের সামনে নিয়ে এলেন। আমার কেন জানি খুব ভয় করছে আর অন্যরকম ভালো লাগা কাজ করছে, কিন্তু ওনার সেই ডিপ সবুজ চোখগুলোর দিকে তাকিয়ে ওনাকে দুই হাতে ধাক্কা দিয়ে ওনার কাছ থেকে দূরে সরে গেলাম। আর আমার এই কাণ্ডে সাদীপ ভাইয়া হা হা করে হাসছেন আর আমাকে বললেন, ভেরি গুড শেফা ফুল, আমি ছাড়া কেউ এমন কাছে আসতে চাইলেই এভাবেই ডিফেন্স করবি। আই এম ভেরি হ্যাপি নাও। আর এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখ যে আমাকে না জানিয়ে আর কখনো কোথাও গেলে তোর বডি আমি চিবিয়ে খেয়ে ফেলবো। আর আরেকটা কথা, তোর বান্ধবীদের বলবি তোর ছবি যেন কোনো মেয়েকে দেখায় না। আর ছবি দেওয়ার তো দূরের কথা, যদি আমি জানি এমন ঘটনা কখনো, তাহলে সেদিন আমাকে কেউ আটকাতে পারবে না তাকে মারতে। যা, মুখটা ধুয়ে আয়, টমেটো লাগছে দেখতে। ভুল করে যদি খেয়ে ফেলি তাহলে কি হবে? দু হাত দিয়ে মুখ চোখ মুছে উঠলাম মুখ ধুতে। তখনই আসলো মা আর আপুরা। কিরে, মুখ চোখ এত ফোলা কেন? কিরে ভাই, মেরেছিস নাকি ওরে? আরে না, মারিনি। আজকে নাকি সে পড়বে না, তাই বকা দিলাম, আর তার কান্না শুরু। পড়াচোর একটা। কিরে, যা মুখ ধুয়ে আয় আর্লি। শেফা, আমার লেট হচ্ছে। আর সাদীপ ভাবছে আজকে শেফাকে একেবারে পিটিয়ে লাল করে ফেলবে, কিন্তু সে চেয়েও মারতে পারেনি আজ। একটা থাপ্পড়ও উঠল না আজ তার হাতে। স্ট্রেঞ্জ। হয়তো কাল রাতের জন্য সাদীপ গিল্টি ফিল করছিল, না হয় আজকে শেফালিককে সে মাইরই দিত আজ। কি রাক্ষস লোকটা, এভাবে আমাকে সব দোষ দিয়ে দিল। হ্যাঁ, ভালো হবে না আপনার সাদীপ ভাইয়া। বলেই আমি মুখ ধুয়ে পড়তে বসলাম। 9টার দিকে পড়া শেষ করে তবেই ছুটি দিল। উনার নাকি তাড়া ছিল, কিন্তু মনে হচ্ছে রাতে খেয়েই যাবেন। উফ, সকালেও ভাবিনি আজ এত কাণ্ড হবে। দুনিয়ার সব লোক উনাকেই পায় আমার কথা বলতে। সাদীপ ভাইয়া আমাকে পড়ানোর মাঝেই এশার নামাজ পড়ে নিলেন, আর আমি পড়া থেকে উঠেই পড়ে নিলাম। নামাজ শেষে মাকে হেল্প করলাম খাবার রেডি করতে। আমি চিকেন রোস্ট আর বিফ চিলি করলাম। আমার এই ডিশগুলো সবাই অনেক পছন্দ করে। খাবার খেয়ে আপুদের আর ভাইয়াদের ফ্রুটস দিলাম। আমি ফ্রুটসও তেমন খাই না, আপুরা জোর করছিল খেতে। আমি না বলতে না বলতেই সাদীপ ভাইয়ার বকা শুরু। এই অমানুষ, ফ্রুটস খাবি নাকি আমার হাতের সুস্বাদু থাপ্পড় খাবি? এখন থেকে অলওয়েজ ফ্রুটস খাবি। খা। খালামণি, তোমার মেয়েকে প্রত্যেক দিন ফুল ক্রিম মিল্ক আর ফ্রুটস খাওয়াবা, নাইলে তোমার মেয়েকে আমি ফিউচারে মেরে মেরে সব খাওয়াবো। তখন কিন্তু কোনো নালিশ শুনবো না।
আমার প্রপার্টি আমারই ঠিক রাখতে হবে। উনার কথা শুনে মা আমাকে এক প্লেটে সব ফ্রুটস থেকে 2 টুকরো করে দিলেন। আমার আর কি করার, সিংহের সামনে বসে আছি, হুঁ হাঁ করলেই আমার ঘাড় কামড়ে নিয়ে ফেলবে। হ্যাঁ, ওরে দরদ আমার জন্যে। একে একে ফ্রুটস খাচ্ছি, অবশ্য খাচ্ছি না, গিলছি, আর ভাবছি এই লোকটা না আজকে আমাকে কত কষ্ট দিল। আর এখন ভাব দেখেন উনার, যেন আমার জন্যে দরদে উনার একেবারে কান্না চলে আসছে। শুধু পারেন না আমার হাত মুখ চেপে ধরতে, আর নিজের 2 কেজি ওজনের হাত দিয়ে আমাকে থাপ্পড় দিতে। রাগী কিছুই ভালো লাগছে না, কেন যেন মাথা একদম ফুল পাওয়ারে হট হয়ে আছে। এদিকে আপুরাও চলে গেল, এত বললাম থাকতে, থাকেনি তারা। সাদিফ ভাইয়া সিংহটাকে বললাম, ভাইয়া আপুদের তো সেমিস্টার শেষ হয়েছে, আপুরা থাকুক না আর কিছুদিন। অমনি সিংহের গর্জন, থাকতে হবে না, অনেক থেকেছে, এবার আপনি পড়ালেখায় স্টার্ট করেন, নাইলে ফার্স্ট ইয়ারেই থেকে যাবেন আর সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন না। ইস, কত ঢং রে! ইচ্ছা তো করলো পাট্টাস করে কানের নিচে দিয়ে একটা চড়, কিন্তু আর কিছুই বললাম না। আপুরা এসে আমাকে জড়িয়ে ধরলেন। একটু পরে আপুরা বিদায় নিয়ে সাদিফ ভাইয়ার সাথে চলে গেলেন। আমার একদম একা একা লাগছে। ইস, আমার যদি একটা ছোট ভাই বা বোন থাকতো, ওদের সাথে আমি এখন খেলতে পারতাম তাহলে। ধুর। আচ্ছা, ভালো কথা মনে এসেছে, সাদিফ ভাইয়া আমাকে প্রপার্টি বলল কেন? এই হিসাবটা তো মিলাইতে পারলাম না। ও আচ্ছা আচ্ছা, ওয়েট, সাদিফ ভাইয়া আমার খালাতো ভাই, আর আমার খালা আর মায়ের শরীরে একই বংশের রক্ত প্রবাহিত হচ্ছে, কারণ তারা আপন বোন। অ্যান্ড সাদিফ ভাইয়া খালার বাবু, মানে সাদিফ ভাইয়ার গায়ে খালার রক্ত, আর আমি আমার আমুর বাবু, তাই আমার গায়ে আমুর রক্ত। তার মানে আমার গায়ে বহমান রক্ত আর সাদিফ ভাইয়ার গায়ে বহমান রক্ত সেম। এভাবেই আমরা এত ক্লোজ, আর আমি উনার আপনজন, আর আপনজনরাই তো একে অপরের সম্পত্তি, আই মিন প্রপার্টি। বলেই একটা ইয়াহু নাচ দিলাম। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের তারিফ করছি। আরে বাহবা শেফালি, ইউ আর এ লজিক কুইন, তোর মাথায় এত বুদ্ধি হলো কবে? তখনই মা এসে মোবাইল দিয়ে বলল, খালা নাকি আমার সাথে কথা বলবেন। মোবাইল নিয়ে কথা বলতে লাগলাম। আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস মা? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ। তুমি কবে আসবে বলো না, আমার বাসায় একটুও ভালো লাগে না, অলওয়েজ একা থাকতে হয়। তোমার রাক্ষস ছেলেটাকে এত বললাম থাকতে, সে আবুদের রেখে গেলই না। আরে আসবো, তুই চলে আসতি আজকে ওদের সাথে। আর সাদিফি তো বলল, তোরা আপুরা থাকলে নাকি তোরা রাতে ঘুমাস না, সারা রাত একসাথে বকবক করস। এই 2 দিনে নাকি তোর ডার্ক সার্কেলও হয়েছে। কি বলি মা তোকে, শুন, একটু ভালো করে খানা খাবি, দুধ খাবি, ফ্রুটস খাবি, এরপর আমার আদুরে মেয়েটাকে আরও বেশি আদুরে লাগবে, আমার মাটা হেলদি থাকবে। উফ খালামণি, তোমার ছেলের কথা নাই বা বলো, উনি আমাকে এমনিও হেট করে, সো উনার কোনো কথা আই ডোন্ট কেয়ার। তুমি শীঘ্রই আসবে এখানে আর অনেক দিন থাকবে। আচ্ছা আমার পাগলিটা, ভালো করে চলিস, তোর মাকে দে ফোন। এরপর আমি মাকে ফোন দিয়ে দিলাম আর শুয়ে শুয়ে নিজের মোবাইলে মনোযোগ দিলাম। উফ, কি সুন্দর সুন্দর ব্রাইডাল মেকওভার, সব পার্লার এত জোস করে সাজায় কেন? আহা, কবে যে আমার বিয়ে হবে, ভালো লাগে না আর এই সিঙ্গেল লাইফ। আমার বিয়েতে আমি অনেক বেশি সাজবো, সুন্দর সুন্দর গর্জিয়াস শাড়ি, লেহেঙ্গা, গারারা পরবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার জীবনসাথী কেমন হবে? উনি যদি আমাকে মারে? উফ, বিয়ের এই জিনিসটাই আমার ভয় লাগে। আজকাল মানুষ কারণে অকারণে মায়ের দে বউদের, কত যে নিউজ দেখি এমন। আমার এইসব অদ্ভুত ভাবনার মাঝে মা এসে বলল, তোর মামি কল করেছে, পরশু দাওয়াত দিচ্ছে, জানাবির বার্থডে নাকি? মায়ের কথা শুনে খুবই এক্সাইটেড হয়ে গেলাম। এক লাফে আধশোয়া থেকে উঠে বসে গেলাম আর মাকে বলতে লাগলাম, হ্যাঁ মা, উফ, আমার তো মনেই ছিল না আমার ছোট্ট বনুটার বার্থডে। আচ্ছা মা, কি কিনবো ওর জন্যে বলো না? কালকে তো আমি কলেজে যাব, আমাকে প্লিজ টাকা দিও, আমি ওর জন্য একটা পিকাচু ডল, চকলেট বক্স আর একটা পার্টি ফ্রক কিনবো। আর হ্যাঁ, আমার জুরুর জন্যেও কিছু কিনবো মা, প্লিজ প্লিজ। আরে দিব, সেটা ইস্যু না। প্রবলেম হচ্ছে তুই তো আসার সময় সাদিফের সাথে আসবি, ছেলেটার কাজ থাকে অনেক, তোকে এত কষ্ট করে আনা নেওয়া করে এই অনেক। আমি চিন্তামুক্ত থাকতে পারি, কিন্তু তাই বলে ওর সময় নষ্ট করা ভালো হবে না। আমি তোর খালার সাথে কথা বলে দেখি, জোমানরা ফ্রি থাকলে ওদের সাথে যেতে পারবি, মা অসুস্থ না থাকলে তো আমি তোকে নিয়ে যেতে পারতাম। হ্যাঁ, ভালো আইডিয়া, ওই জল্লাদটার সাথে যাওয়া আমারও রুচির বিরুদ্ধে, গন্ডার একটা। এটা শুনেই মায়ের বকা শুরু, এসব কি বলিস তুই? ও তোর বড়,
একদম বেয়াদবি করবি না, ভালো বিহেভ করবি ওর সাথে। ওকে বাবা ওকে, আর বকা দিও না তো। আসো, আমাকে ঘুম পাড়িয়ে দিবা, কাল থেকে কলেজে যেতে হবে, আর মিস দেয়া যাবে না। এরপর মা এসে আমাকে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। ফজরের নামাজ পড়ে একটু কুরআন পড়লাম। এরপর দাদির রুমে গেলাম। দাদি বসে বসে পান খাচ্ছে আর এক হাতে তাসবি গুনছে। আমাকে দেখেই বলতে লাগলো, কি গো আমার শেফালি ফুল, ভেতরে আয়, এই সুন্দরী বুড়ির সাথে একটু বস কিছুক্ষণ। হ্যাঁ সুন্দরী, আমি তো তোমার কাছে আসতেছিলাম, কিন্তু তোমার পান খাওয়ার দৃশ্যটা আমার বেশ লাগছিল, তাই দাঁড়িয়ে দেখছিলাম। ইউ আর সো কিউট দাদু। দাদু তার লাল লাল ঠোঁট চেপে হাসতে লাগলেন আর আমাকে বলতে লাগলো, জানিস তোর দাদা আমার ফুফাতো ভাই ছিল, অনেক জ্বালাতো তোর দাদা আমাকে, অনেক মারতো। একবার তো এলাকার মফিজের সাথে খেলার কারণে আমাকে কি না মেরেছিল। দাদুর কথা শুনে আমি খিলখিল করে হাসছি। দাদু, এই কথা তো আমাকে কখনোই তুমি আমাকে বলনি। আচ্ছা দাদা কি তোমাকে বিয়ের পরেও মারতো? মানে আমার না বিয়ে নিয়ে অনেক ভয় হয়, যদি আমার হাজব্যান্ড আমাকে মারে, ও দাদু আমি বিয়েই করব না। আমার কথা শুনে দাদু ভ্রু কুচকে বললেন, তোর দাদা আমাকে মারবে? একটা দিনও আমাকে বাপের বাড়ি আসতে দিত না, কত কান্নাকাটি করে যেতাম, আবার গিয়ে নিয়ে আসতো 2 দিন পর। আরে ফুল রে, তোর জন্যে রাজপুত্তর আছে, সমান হলে নিয়ে যাবেই, চিন্তা করিস না আমার আদুরি। আয় 9টা পর্যন্ত এখানেই ঘুমাই এই বুড়ির সাথে। আমিও দাদির পাশে গুটিসুটি মেরে শুয়ে গেলাম, আর মাও এসে শুয়ে পড়ল। মাঝে আমি, আর 2 পাশে মা আর দাদি। দাদির গল্প শুনতে শুনতে ঘুম দিলাম আবার। রেডি হয়ে ওয়েট করছি সাদিফ ভাইয়ার আগমনের। উনি আসার আগেই নাস্তা খেয়ে দিলাম, না হলে উনি আমাকে পরোটা আর পাউরুটির সাথে বিয়ে দিয়ে দিবেন। দূর বাবা, এখনও আসছে না কেন? মা মা মা, কি হয়েছে, চিল্লাচ্ছস কেন? তোমার গুণধর বোনের ছেলে কই? আমাকে নিবে নাকি নিবে না? এবার ভাইয়া আসলেই বলবা একটা রিক্সা কিনতে, জোশ হবে। রিক্সায় বেশি ভাল লাগে আমার। হাওয়া খেতে খেতে যাব কলেজে, হাওয়া খেতে খেতে আসবো কলেজে। ওর রে, অনেক মজা হবে। আমার কথা শুনে মা হাসতে হাসতে বলল, আচ্ছা বলবো, তবে সাদিফ কই এখন? আমি তো জানি না, কল দিচ্ছি, ওয়েট। এই তো আমি। এই তোমরা কি বলো তো, এতক্ষণ একটা মানুষ দরজায় দাঁড়ানো ছিল আর তোমরা খেয়ালই করলে না। আর এই যে শুটকি মাছ, এইসব ফাউ চিন্তা বাদ দে। এই সাদিফ যতদিন বেঁচে আছে ততদিন তুই সাদিফের প্রো। উনাকে বলতে না দিয়ে বলতে লাগলাম, বুঝেছি আমি, খুব ভাব নিয়ে বললাম। আমাকে থামিয়ে দিয়ে উনি বললেন, বাকি কথা গাড়িতে শোনা হবে, কাম ফাস্ট। নাস্তা করে যা না বাবা। একটু বসো বাবা, আমি এক্ষুনি দিচ্ছি। না সুইটি, আমি খেয়ে এসেছি। শুটকি মন্ত্রীটা খেয়েছে, ও খেলেই হবে। হ্যাঁ আমি খেয়েছি, চলেন না, লেট হচ্ছে তো। এরপর মাকে বিদায় দিয়ে বেরিয়ে গেলাম। গাড়িতে হঠাৎ ওনার পঠায় ওনার দিকে ফিরলাম। এই তখন কি বলতেছিলি, তুই কি কিছু বুঝে যাইস তো? ও হ্যাঁ বলছি, মন দিয়ে শুনবেন। সাদিফ তো অনেক অবাক হয়েছে, এই ছোট্ট আবার কিছু বুঝে যায়নি তো। শুনেন সাদিফ ভাইয়া, আমি আপনার খালাতো ভাই, আর আমার খালা আর মায়ের শরীরে একই বংশের রক্ত প্রবাহিত হচ্ছে, কারণ তারা আপন বোন। অ্যান্ড সাদিফ ভাইয়া খালার বাবু, মানে আপনার গায়ে খালার রক্ত, আর আমি আমার আম্মুর বাবু, তাই আমার গায়ে আম্মুর রক্ত। তার মানে আমার গায়ে বহমান রক্ত আর সাদিফ ভাইয়ার গায়ে বহমান রক্ত সেম। এভাবেই আমরা এত ক্লোজ। আর আমি আপনার। উনাকে কথা বলতে না দিয়েই উনি চিল্লিয়ে বলতে লাগলেন, স্টপ, হ্যাভ ইউ গন? আমি কি ভেবেছি, আর এই বাবুটা আমাকে এইসব কি রক্ত, খালা আম্মু প্রবাহিত এইসব শোনাচ্ছে? সিরিয়াসলি? আসলেই শেফা একটা ছোট্ট ফুল। বোকা মেয়ে। সাদিফ ভাইয়ার বকা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। আমার লজিকটা ওনার হট ব্রেন অ্যাকসেপ্ট করতে পারেনি হয়তো। উনি এখনও ওনার পাশে বসা লজিক কুইনকে চিনতেই পারেননি। গন্ডার কোথাকার। কলেজে পৌঁছেই দেখলাম ঝুমু মাত্রই রিক্সা থেকে নামলো। ওকে ডাক দিলাম, কিন্তু ও কেন জানি আমাকে ইগনোর করতে চাচ্ছে। যাক, আমি আর বিরক্ত করলাম না। রাহি আমার আরেকজন ক্লাসমেট, ওর সাথে বসলাম আজকে, কারণ ঝুমু তো আমাকে ওর পাশে বসতে দিল না। কি ইনসাল্টিং ব্যাপারটা। টিফিনের আগ পর্যন্ত ভালো করেই সব যাচ্ছিল, কিন্তু মাহির কথা শুনে আমার হুশ উড়ে গেল। কি রে শেফালি, তোর বেস্ট ফ্রেন্ড ঝুমুর ভাইকে নাকি তোর প্রেমিক সাদিফ পিটিয়েছে অনেক পরশু রাতে। তা তোর প্রেমিক কোন গ্যাংয়ের গুন্ডা? দেখে তো ভালোই মনে হয়, কিন্তু এ তো দেখি গুন্ডার গডফাদার। মাহির কথা শুনে অনেক রাগ লাগলো, আর আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। ঝুমুও দেখলাম মুখ টিপে হাসছে, আর আমার দিকে হিংসার নজরে দেখে আছে।
এত রাগ হলো আজকে আর চুপ না থাকে বলতে লাগলাম, আমার সাদিফ ভাইয়া এমনি এমনি কাউকে মারে না, নিশ্চয়ই ঝুমুরবাহি কিছু করেছে। আর ওই ঘটনাটা উনি আমাকে বলেছেন। উনি কাউকে মারলে আমাকে নিশ্চিত বলতো। আর হ্যাঁ, উনি কোনো গুন্ডাও না, গুন্ডার গডফাদারও না। এইসব বলে চলেই যাচ্ছিলাম, তখন আবার ঝুমু বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এখন তো পালাবি। ছি ছি, নিজের কাজিনকেই প্রেমিক বানিয়েছিস। এমনি তো দেখলেই বোঝা যায় না যে এই সুন্দর ভদ্র চেহারার পিছে এত নোংরা রূপ আছে। আসলে কি বাপ মরা মেয়ে তো তুই, তাই বড়লোক কাজিন পেয়ে হাতছাড়া করিসনি, তাই না? বলেই হাহা করে হাসতে লাগলো। আর কিছুই বলতে পারলাম না। মনে এখন অনেক কিছুই চলছে, কিন্তু এইসব ফাউ ছেলেমেয়ের সাথে কথা বলা, তর্ক করা মানে আমার অপমান করা আরও। কারণ ওরা অনেক জঘন্য। ওদের মতো জঘন্য আমি হতে পারবো না। আল্লাহ আছেন, উনি সবই দেখছেন। ওদেরকে শুধু এতটুকুই বললাম, আমার কাজিন উনি, আমার যা ইচ্ছা করব, তুমি কে বলার? আর শোনো, একজনকে কষ্ট দিয়ে তার তামাশা করে কেউ কখনো সুখে থাকতে পারে না। আমাকে ইনসাল্ট করে মনে করছো তোমরা জিতে গেছো? একদিন এমন দিন আসবে তোমাদের লজ্জায় মুখ দেখাতে পারবে না। এটা একটা বাপ মরা মেয়ের মুখের কথা, হিসাব মিলিয়ে নিও। এরপর রেগে ক্লাসে চলে গেলাম। আজকে আমি আর কাঁদব না। অসহায়কে কষ্ট দিলে আল্লাহ তার বিচার করবেই। আমার মৃত বাবাকেও ছাড়লো না। আর এই মেয়ের জন্যে আমি সাদিফ ভাইয়ার কাছে মিথ্যা বলেছিলাম। এই মেয়েকেই আমি এত বিশ্বাস করতাম। কি কি বলল আমাকে সে! সাদিফ ভাইয়ার নামেও ছি! এইসব টেনশন মাথায় ঘুরছে। চিন্তা করতে থাকলাম, বাবা বেঁচে থাকলে কি হতো? আল্লাহ কেন আমার বাবাকে নিয়ে গেল? রাহি মেয়েটা আমার এত কাছের না, তাও আজকে আমাকে এই মেয়েটাই সান্ত্বনা দিচ্ছে। বুকে জমানো কষ্ট নিয়েই এক এক করে সব ক্লাস শেষ করলাম। সাদিফ ভাইয়া নিতে আসছে না এখনো। আজকে একটু লেট হয়ে যাচ্ছে, তাই আমি কমন রুমেই বসেছিলাম। হালকা মুখে পানি দিলাম। উফ, যন্ত্রণা হচ্ছে আজকে অনেক। আশেপাশে সমালোচনা করার মানুষ নেই। সব কিছু বলা অনেক সহজ, কিন্তু ব্যাপারটা নিজের উপরে আসলেই বোঝা যায়। খুব কষ্ট লাগছে আজ। অনেকক্ষণ বাদেই সাদিফ ভাইয়ার কল পেয়ে চলে গেলাম গাড়িতে। গিয়েই দরজা খুলে বসে পড়লাম। তবে উনি এখন আপাতত বিজি আছেন মোবাইল নিয়ে। ওনার মোবাইলে কথা বলা শুনে যতটুকু বুঝতে পারলাম, আজকে ওনার অফিসে অনেক কাজ। কিছু না বলে 2 হাত দিয়ে মুখ ঢেকে বসে রইলাম। কিছুই শান্তি লাগছে না আমার। বাসায় গিয়ে জাস্ট একটা লং শাওয়ার দরকার। খারাপ লাগছে? ওনার কথা শুনে মাথা নাড়িয়ে না বললাম। উনি হয়তো আমাকে দেখেননি, তাই আবার আস করতে লাগলেন। হোয়াট হ্যাপেন্ড? কথা বলছো না কেন? কি হয়েছে? এই ফুল, বলো না। কিছুই না, মাথা ব্যথা করছে একটু, তাই। তৎক্ষণাৎ উনি গাড়ি থামিয়ে আমাকে মাথায় হাত বুলিয়ে ডাকতে লাগলেন। লুক অ্যাট মি শেফা, টেল মি হোয়াট হ্যাপেন্ড। বেশি খারাপ লাগছে? ডক্টরের কাছে চলো। আমি মুখে হাত দিয়েই বললাম, বাসায় যাব, প্লিজ চলেন না, আমাকে বাসায় নিয়ে যান না। এবার উনি জোর করেই আমার মুখ থেকে হাত সরিয়ে ওনার আঙুল দিয়ে আমার মুখ উঁচু করে ধরলেন। আমি চোখ অফি করে রেখেছি, কিন্তু ওনার হুঙ্কার ঠিকই শুনছি। কলেজে কি কিছু হয়েছে? বলো, অ্যান্ড সব ঘটনা সত্যি হওয়া চাই। কেউ কি কিছু বলেছে? কার এত সাহস? টেল মি দ্য ফুল স্টোরি। এবার চোখ খুলে দেখি ওনার কপালের রগ একদম ফুলে উঠেছে, আর বাম হাতটা মুঠো করে রেখেছে। উনি যে রেগে বোম হয়ে আছেন আমার বুঝতে দেরি হয়নি। ওই দিনের ঘটনার পর যদি উনি জানে কলেজের ঘটনা ঝুমু আর মাহির জন্য হয়েছে, তাহলে উনি ঝুমুকে, ওর ভাইকে আর মাহিকে কি করবেন আল্লাহই জানে। হঠাৎ করে কেন জানি সাদিফ ভাইয়ার হাতটা আমাকে খুব অ্যাট্রাক্ট করছিল। এখন শুধু ওনার হাত দেখাটাই আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ মনে হচ্ছে। সাদিফ ভাই আমার যে হাত দিয়ে মুখ ধরে রেখেছিল, সে হাতটা আমার হাতের মুঠোয় নিয়ে ওনার হাতের পিঠে একটা চুমু দিলাম, আর ওনার হাতটা নিয়ে আমার গালে ঘষা দিলাম। এবার ওনার হাতের তালুতে চুমু দিতেই সাদিফ ভাইয়া চট করে আমার কপালে ওনার ঠোঁট বোলাতে বোলাতে বললেন, জলদি বলো, ঘটনা কি? আই উইল কিল দ্যাট পারসন। ওনার আওয়াজ শুনে বাস্তবে ফিরলাম। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। হায় আল্লাহ, কি করলাম একটু আগে আমি? সাদিফ ভাইয়াকে আমি চুমু দিলাম? ছি খোদা! আর এখন ওনাকেই আমি কি জবাব দিব, আর কী বা বলবো যে আজ কলেজে কি হয়েছিল? হায় শেফা, আজকে তো কাম খাতাম। সাদিফ ভাইয়া আজকে কি রূপ ধারণ করবে আল্লাহই জানে। আল্লাহ প্লিজ সেভ মি। বাসায় ফিরে শাওয়ার নিয়ে আসতে আসতেই আপুদের আওয়াজ শুনে মনটা একদম ভালো হয়ে গেল। সারাদিনের মন খারাপটা এখন বিদে হবেই। জুমান আপু,
ইতিয়াপু আর আমরা তিনজন একসাথে বের হলাম শপিংয়ে। অনেক দিন পরে আমরা 3 বোনের একসাথে সফর। গাড়িতে বসে আমরা তিনজন রাজ্যের আলাপ শুরু করে দিলাম। এক আল্লাহই জানেন আজকে সাদিপ ভাইয়াকে কিভাবে সামলে নিজের প্রাণ নিয়ে বাসায় ফিরলাম। হঠাৎ জুমান আপু বলে উঠল, এই শেফা, আজকে কলেজে কি হয়েছিল? কই কি হবে? এভরিথিং ওয়াজ গুড অ্যান্ড ফাইন। এই একদম চালাকি করবি না। তোর ক্লাসমেট রাহির বোন আমার ভার্সিটি ফ্রেন্ড, আর ওরা তোকে ভালো করেই চিনে। আরে তেমন কিছু না, ওই এমনি আর কি, একটা মেয়ে কাহিনী করছিল। তুই কান্না করেছিস নাকি? আমাকে কিছুই ক্লিয়ারলি বলিনি। আমাকে জাস্ট বললো আজকে কলেজে তোর সাথে কোনো মেয়ের নাকি ছেলের প্রবলেম হয়েছে। ওর বোন নাকি সরাসরি কিছুই বলেনি, আমাকে তোর খোঁজ নিতে বললো। আমি ভাবলাম আজকে তোর সাথে দেখা হবে, তাই তোর থেকে একেবারে আস করে নিব। নাও টেল আস বা ফুল স্টোরি। আরে না, কান্না করিনি আজকে। আর কি বলবে, সাদিফ ভাইয়া আর আমাকে নিয়ে অনেক বাজে কথা বলছিল, আর বাবা না থাকার খোঁটা দিচ্ছিল, এই আর কি। আর তুই ভ্যা ভ্যা করে কাঁদছিলি, এই তো। তুই তুই কি বলতো উত্তর দিতে পারিস না কেন? আমরা কত বুঝাই তোকে যে কেউ ভুল বা খারাপ বললে তাকে উচিত জবাব দিবি। আরে না মেরি মাদার্স, আমি আজকে কাঁদিনি, মুখ শক্ত করে ইচ্ছা মতো শুনিয়ে দিয়েছি একদম। কি বাজে বাজে কথা বলছিল। সাদিফ ভাইয়াকে নাকি আমার ভদ্র সুন্দর চেহারা দেখিয়ে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। কি বেয়াদব মেয়ে! ছি ছি, সাদিফ ভাইয়া জানে এসব? তোর টেন্স স্কেলস দেখে ভাইয়া কোনো অ্যাকশন নেয়নি? ওই মেয়ে আর ছেলেটা বেঁচে আছে তো? উফ, আজকে যা বুদ্ধি খাটিয়েছি শুনলে অবাক হয়ে যাবে। আলি বল, কান্ট ওয়েট বেব। সাদিফ ভাইয়া বারবার আস করছিল ঘটনা কি। ওনাকে সত্যি বলতে উনি মেরে ফেলবেন ওই পার্সনকে। ওনার কথা শুনে আমি ভয়ে শেষ। মাহি ছেলেটাকে এমনি উনি পছন্দ করেন না, আর ঝুমুকে তো কি করবেন এসব সত্যি জানলে ভাবতে আমার গায়ে কাটা দিচ্ছিল। কিন্তু তোমাদের ছোট্ট বোনটা কি করেছিল জানো? তাহলে মন দিয়ে শোনো। সাদিফ ভাইয়া আমার গালটা আস্তে করে ধরে ভয়ঙ্করভাবে চিল্লাতেই ছিলেন, কিন্তু আমি আজ নিজেকে প্রতিজ্ঞা করলাম ওনাকে কোনোভাবেই সত্যি বলবো না, নেভার। কিন্তু উনি তো নাছর বান্দা, তাই বুদ্ধি করে প্রথমে আস্তে আস্তে চোখে একবার অফ করছিলাম, আবার অন করছিলাম, আর এমন ভাব করেছিলাম যেন এখনই মাথা ঘুরে পড়ে যাব। আমার অবস্থা দেখে তো উনি একেবারেই টপিক থেকে সরিয়ে গিয়েছিলেন। ব্যাস, আমার প্ল্যান সাকসেসফুল। আই এম সো ইন্টেলিজেন্ট, তাই না? আপুরা আমার কথা শুনে অবাক। ওনারা অবাক হয়ে বললেন, তুইও যে নাটক করতে পারিস আমরা তা ভাবিনি কখনো। আপুদের তো অর্ধেক কথা বলিও নি। এসব কথা ওনাদের বলা যাবে নাকি? আসলে আমার অ্যাক্টিংটা সাদিফ ভাই সত্যিই ভেবেছিলেন। আর আমি যখন চোখ অফ করে মাথা দুলাচ্ছিলাম তখন আমার অবস্থা দেখে ওনার বুকে আমাকে একেবারে চেপে ধরলেন আর আতঙ্কে চিল্লিয়ে উঠলেন, এই ফুল কি হয়েছে? এমন করছো কেন? বেশি খারাপ লাগছে? এই ওঠো না ফুল। ওনার কণ্ঠ শুনে মোটেও ভাল লাগছিল না, তাই অ্যাক্টিং এখন অফ করা দরকার। সো আরেকটা প্ল্যান বানালাম। কানে আস্তে আস্তে হাঁ করতে করতে চোখ পিটপিট করে ওনার শার্ট খামচে ধরে ওনাকে দূরে ঠেলছিলাম। তখনই উনি আমাকে সিটে বসিয়ে দিয়ে মুখও পানি দিচ্ছিল আর আমার মুখে আস্তে আস্তে চট দিয়ে বলছিল, হে ফুল, ওয়েক আপ বাবু, প্লিজ। কষ্ট হচ্ছে তোমার? ডক্টরের কাছে চলো। ডক্টরের কথা শুনে খুব ভয় করছিল মনে, তাই একটু অপেক্ষা করি আস্তে আস্তে চোখ খুললাম আর তখনই সাদিফ ভাইয়া আমাকে জড়িয়ে ধরলেন। ইস, কি লজ্জা! সাদিফ ভাইয়া তো এক নাগাড়ে বলতেই ছিলেন, কেমন লাগছে কেমন লাগছে। ডক্টরের কাছে যাওয়ার ভয় অ্যাক্টিংয়ের ডোজ বাড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ওনাকে বললাম, আই এম ওকে, প্লিজ বাসায় যাব, আই নিড শাওয়ার। আর ইউ শিওর? এরপর আর কিছুই বললেন না উনি, বাসায় নামিয়ে দিলেন। উফ, আজকে তো সিংহের মুখ থেকে বেঁচে ফিরলাম, আর সাথে বাঁচালাম ওই 2 অমানুষের প্রাণ। শপিংয়ে ঘুরছে অনেকক্ষণ হলো, এখনও আপুরা কিছুই কিনছেন না, আর না আমাকে কিনতে দিচ্ছেন। এত আস্ক করলাম, কিছুই বলল না, স্ট্রেঞ্জ। আর না পেরে আপুকে আস্ক করে উঠলাম, আজকে শপিং করবা নাকি এমনি ঘুরবো? জারাভির জন্য কি কিনবে ভেবেছো তোমরা? আরে কিনবো তো, ধৈর্য ধরো। এরপর দেখলাম জুমান আপু একটু দূরে গিয়ে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছিলেন। আর কিছুই আস করিনি। ডল সব দেখলাম একটা, আমরা ওইখানেই গেলাম। ওয়াও, এতগুলা পিকাচু ডল, কি সুন্দর! আমি গিয়ে একটার পর একটা দেখতেই লাগলাম। আপুরা সেম দোকানে অন্য পাশে বারবি ডল আরও অনেক ডল আছে ওইখানে, ওইগুলা দেখছে। আমি একটা দেখছি পিকাচু আর সিলেক্ট করছি কোনটা কোনটা নিব। এই 3টেই সুন্দর লাগলো, একটা আমার জন্যে আর 2টা জুরু আর জারাবির জন্যে। ডলগুলো নিয়ে পিছিয়ে ফিরতে অনেক জোরে ধাক্কা খেলাম কারো বুকের সাথে, আর ব্যালেন্স করতে না পেরে পড়েই যাচ্ছিলাম, কিন্তু কিছু একটার সাথে আটকে গেলাম। পড়ার ভয় আমার 2টা ডল হাত থেকে পড়ে গেল
আর অন্য ডলটা দিয়ে আমার মুখের সামনে দিয়ে দিলাম, আর অন্য হাতটা দিয়ে কিছু একটা খামচে ধরলাম। এরপর আস্তে আস্তে সামনে থেকে ডলটা সরালাম। এতক্ষণ চেষ্টা করেছিলাম উঠে দাঁড়ানোর, কিন্তু যে ধরেছে মনে হয় আজকে ওয়াদা করলো আমাকে আর ছাড়বে না। ডল সরিয়ে নেওয়ার পর আমার চোখ বের হয়ে যাওয়ার অবস্থা। সাদিফ ভাইয়া! উনি এখনও আমার দিকে এক নজরে তাকিয়ে ঠোঁট বাঁকা করে হাসছেন আর আমার কোমর জড়িয়ে আছেন। ভাইয়া কি করছেন? সবাই দেখছে। এবার মনে হলো ওনার হুঁশ হলো। উনি আমাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন। আশেপাশে সবাই বিনোদন নিচ্ছিল, আর আপুরা তো গালে হাত দিয়ে হাসছে। ছি, সবাই কি ভাববে? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। সাদিফ ভাইয়া ফ্লোর থেকে ডলগুলো উঠিয়ে বললেন, এগুলো পছন্দ? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এরপর উনি পিকাচু দুটো রেখে বললেন, এগুলো ফ্লোরে পড়েছিল, এমন আরও অনেক আছে, ওইখান থেকে নাও। কি আর করার, উনি যে নিট অ্যান্ড ক্লিন পারসন, আমি আর উনি একদিকে আর আপুরা অন্যদিকে। আমি আপুদের কাছে যেতেই নিলে উনি বকা দিচ্ছিলেন। কেমন খাটাস! ডলগুলো নিয়ে দাঁড়িয়ে আছি এক পাশে, আর আপুরা এখনও সিলেক্ট করতেই আছে। আমি পিকাচুগুলো বুকের সাথে জড়িয়ে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে সাদিফ ভাইয়া। উনি এমনভাবে আমার সামনে দাঁড়িয়ে আছেন, হয়তো ওনার জন্য আমাকে দেখাও যাচ্ছে না। জিরাফ একটা। হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে ফিস করে বললেন, এই মাথায় ওড়না কই তোমার? মার্কেটে আসলে বোরকা পরা যায় না? আর কখনো যদি দেখি এমন, চট দিয়ে কান ফাটাই দেব। আমি পড়তে চেয়েছিলাম, আপুরা পড়েনি তাই আমিও আর পড়িনি। তাই ওরা না পড়লে নাই, তুমি এমন পাবলিক প্লেসে আসলে বোরকা পরবা? বোরকা পরনি বুঝলাম, মাথায় কাপড় কই? এমনি গালের ঠাস করে খাওয়ার আগে জলদি মাথায় কাপড় দেয়। আর আমাকে মিথ্যা বললে লাভ নাই, আমি জানি তোর আপুরাই তোকে ফোর্স করেছে। তোকে দেখেই বোঝা যাচ্ছে মাথায় কাপড় ছাড়া তোর আনকমফোর্টেবল লাগছে। এরপর থেকে নিজের কথা না ভাবলে তুই ডাবল মাইর খাবি। গট ইট? অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, কিন্তু পারছিলাম না মাথায় কাপড় দিতে, কারণ হাতে 3টা বড় পিকাচু। আর না পেরে ওনাকে ডাকলাম, সাদিফ ভাইয়া একটু এগুলো নিন না, আমি পারছি না এগুলো নিয়ে মাথায় কাপড় দিতে। আমার ডাকে উনি অপরাধীর মতো ফেস করে বললেন, ও শিট, আমার খেয়াল ছিল না। তাই বলে কি তুই আমাকে বলবি না এতক্ষণ এইগুলো নিয়ে দাঁড়িয়েছিলি? আর ওই 2 বান্দর আজ ইচ্ছা করে এমন লেট করছে। আর্লি মাথায় কাপড় দাও ফুল। কথাগুলা বলতে বলতেই উনি আমার হাত থেকে পিকাচুগুলো নিয়ে নিলেন। এতক্ষণে শান্তি লাগছে। উফ, আপুরাও না। যাক, আপুদের ভাইয়ার সামনে আপুদের নামে বদনাম করব নাকি। এরপর সাদিফ ভাইয়া আমার হাত ধরে সামনে আগাতে লাগলেন। হাত ছাড়ুন না, আপুরা দেখলে কি ভাববে? আর আমি কি ছোট বাচ্চা নাকি? কোনো উত্তরই দিলেন না। হ্যাঁ, ভাব দেখলে গায়ে জ্বলে। আমি আর কিছু বললাম না, ওনার পাশে হাঁটতে লাগলাম। আপুদের কাছে গিয়ে উনি আপুদেরকে বকা দিয়ে বললেন, এতক্ষণ লাগে তোদের সামান্য পুতুল কিনতে, বাকিগুলো কখন কিনবি? ভাইয়ার বকা শুনে আপুরা বলল, আরে এত চিল্লাও কেন ভাই? তুমি এত চিল্লাতে এসেছো কেন? আমরা কি বলেছি নাকি তোমাকে আসতে? এরপর শেফালির যে হাত ধরেছিল সাদিফ, সে হাত উঠিয়ে আবার বলল, এই পিচ্চিটার দায়িত্ব কে নিবে? ওনার তো নিজের প্রতি কোনো কেয়ারই নেই, আর তোরা তো নিজেদের কাজেই থাকবি। সো ওকে নিয়ে আমি রিস্ক নিতে চাই না। ওনার কথা শুনে আপুরা স্বাভাবিক থাকলেও আমার খুব রাগ লাগলো। তাই আমার হাত ওনার হাত থেকে ছুটানোর জন্য ট্রাই করছিলাম, কিন্তু উনি আবার আমাকে বকা দিলেন। কি সমস্যা তোর? একদম এখানে রেখেই চলে যাব। ওনার কথায় ওনার দিকে করুণভাবে তাকালাম, কিন্তু উনি আপাতত আমার হাত ধরে হাঁটতে ব্যস্ত। পিকাচুর টাকা দিতে গেলে আরেক ধমক খেলাম, কিরে ভাই, আমি কিনলাম, আপনি কেন টাকা দিবেন? আমার কি টাকা নেই? কিন্তু দোকানে কিছুই বললাম না। কিন্তু দোকান থেকে বের হতেই বলে উঠলাম, আমার জারাভি, আমার জুরু আর আমার জন্য কিনলাম ডল। আপনি কেন টাকা দিলেন? মা আমাকে টাকা দিয়েছে তো, আপনি এগুলো নেন। ব্যাগ থেকে টাকা নিয়ে, এত টাকার গরম তোর? কিন্তু সরি, আমি যে জিনিস কিনে দিই তার টাকা আমি নিই না। আর এত টাকা লাগিয়েছিস কেন? কিছুই বললাম না আর। ইতি আপু বলল, ছোট্ট বনু, তুই আমার আর জুমানের আমাদের সাথে এসেছিস, আর সাদিফ ভাইও আছে সাথে, সো আর মন খারাপ করবি না এই টাকা নিয়ে। আপুদের দিকে তাকিয়ে মুচকি হাসলাম, আর সাদিফ ভাইয়ের দিকে তাকানোর জন্য মাথাটা অনেকটা উঁচু করেই তাকালাম। উনি আমার হাত ধরে হাঁটতেই আছেন, যেন আমার হাত ধরে হাঁটা ছাড়া ওনার আর কোনো কাজ নেই। জারাভির জন্য সুন্দর 2টা ফ্রক কিনেছে, একটা আপুদের পক্ষ থেকে আর আরেকটা আমার পক্ষ থেকে। এরপর জুরুর জন্য সুন্দর 2টা পাঞ্জাবি আর 2টা বড় চকলেট বাক্স কিনেছে। এগুলা সব টাকাই সাদিফ ভাইয়া দিয়েছে, তবে একটা একটা করে আলাদা প্যাকেট করা। আমার 3টে প্যাকেট আর 3টে আপুদের। আমার সব জিনিসই সাদিফ ভাইয়ার এক হাতে ধরা, আর এক হাতে আমার হাত ধরে আছেন। সাদিফ ভাইয়া আসাতে ড্রাইভারকে যে গাড়ি করে আমরা এসেছিলাম ওটা নিয়ে চলে যেতে বললেন। আমরা সাদিফ ভাইয়ের গাড়ি করেই বাসায় যাব। আমি মনে করেছিলাম এখন বাসায় চলে যাব, কিন্তু এখন দেখি আপুরা আবার কোন শোরুমের সামনে থামতে বললেন।
সব জিনিস গাড়িতেই রেখে এখন আবার পাকিস্তানি ব্র্যান্ডের 3 পিসের শোরুমে আসলাম। আপুরা এত শপিং কেমনে করে? আমিও কম করি না, তবে এসব ব্র্যান্ডের দোকানে ঈদ ছাড়া আসাই হয় না। আর আপুদের সামান্য জিনিসই ব্র্যান্ডের দোকানে। এবারও সাদিব ভাইয়া আমার হাত ধরে হাঁটছেন, আর ওনার হাত ধরাতে কেন জানি সিকিওর ফিল হচ্ছে। এবার আর কিছুই বললাম না, ওনার সাথেই হাঁটতে লাগলাম। আপুরা অনেক সুন্দর সুন্দর ড্রেস পছন্দ করছে, আমিও তাদের এটা ওইটা পছন্দ করে দিচ্ছি। আপুরা আমাকে অনেক বলল ড্রেস দেখতে, কিন্তু আমার কাছে এসব কেনার টাকা নেই এখন। তবে আপুদের বললাম, তোমরা দেখো সুন্দরী আপুস, আমার যা আছে সেগুলো দিয়ে আমার চলবে। কিন্তু আপুরা তাও আমার জন্যে নিজেদের জন্য ড্রেস সিলেক্ট করলো। সাদিব ভাইয়া কই গেল আল্লাহ জানেন। এখানে এসেই ম্যানেজারকে বলে আমাদের 3 জনকে এক কণে বসিয়ে দিয়ে কই চলে গেলেন আল্লাহ মালুম। আপুরা নিজেদের জন্য জনপ্রতি 4টা করে ড্রেস সিলেক্ট করলো, আর আমার জন্য আমি জোর করে না বলা সত্ত্বেও আমার বিরুদ্ধে গিয়ে একটা ড্রেস সিলেক্ট করলো। অনেক সুন্দর ড্রেসটা। সাদিব ভাইয়া এসেই দেখতে লাগলেন আমাদের ড্রেসগুলো, আর যখন দেখলেন আপুরা 4টা করে নিয়েছে আর আমি একটা, তখন উনি আপুদের বকা দিতে লাগলেন। নিজেরা তো 4টা করে নিয়েছিস, আর ওর জন্য একটা কেন বুঝলাম না ব্যাপারটা। দোকানে কি কাপড় কম? আর এই তুমি শেফা, কি সমস্যা তোমার? একটা কথা কইবার বলা লাগে, জুমা নিতে যাই নেয়, তুমিও তা নিবা বলিনি আমি? আপুরা আমাকে অনেক বলেছে, আমি মানা করলাম। আমি তো আপনাদের কাজিন, আমি কেন আপুদের মতো নিব? আমার জন্য একটাই অনেক, লাগবে না আমার আর। আপু সরি, তোমরা কিছু মনে করিও না। আমার কথা শুনে সাদিব ভাইয়া আমার দিকে তেড়ে আসতে চাইল, কিন্তু কিছু না বলেই আবার অন্য পাশে চলে গেলেন। শেফা, তুই পাগল? তুই জানিস তুই আমাদের কি? সাদিব ভাইয়া অনেক রাগ করেছে, এইভাবে কেন ছোট করলি নিজেকে? কথাগুলো বলেই ইতি আপু আমাকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে বললেন, তুই, আমি আর জুমান, আমরা 3 জনই সেম, আর কখনো এসব কথা বলবি না, প্রমিস? আর সাদিব ভাইয়ার সামনে তো একদমই না। আমি কি ভুল বললাম জানি না, আর সাদিব ভাইয়া কেন রাগ করলো তাও জানি না। এখানে রাগের কি? যা সত্যি তাই বললাম। তারপরেও আপুকে জড়িয়ে ধরে উত্তর দিলাম, ওকে প্রমিস। সাদিব ভাইয়া বিল দেওয়ার সময় দেখলাম আরও 3টে এক্সট্রা ড্রেস। এগুলা খালামনির জন্য হয়তো। ইতি আপু, জুমান আপু নিজেদের একটা একটা ড্রেস দিয়ে দিল এখানেই। এগুলা কালকে সকালের মধ্যেই রেডি হয়ে যাবে। ওয়াহ! আর আমার একটা ড্রেস 10 দিন আগে দেয়া লাগে টেইলরসে। ভাবতেই হাসি পেল। আপুরা কিছু বলার আগেই সাদিব ভাইয়া ওই 3 প্যাকেট চেক করে একটা প্যাকেট নিয়ে জুমান আপুকে কি ইশারা করলো, আর জুমান আপু প্যাকেটটা নিয়ে দর্জিকে কি যেন বলতে লাগলো। ওদের কথা আমি শুনিনি, কারণ তখন মা ফোন করেছিল। হ্যাঁ মা, এই তো এসে যাচ্ছি। হ্যাঁ খেয়েছি, অনেক কিছুই খেয়েছি, এসে যাচ্ছি তো মা। হ্যাঁ সাদিব ভাই। আর বলতে পারলাম না। সাদিব ভাইয়ার এসে আমার কান থেকে ফোন নিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে মেইন গেটের দিকে গেল। উনি ইতিয়াপুকে কি যেন আস করছে, আর আমার দিকে ভিলেনের মতো তাকাচ্ছে, যেন আমি একটা আসামি, গন্ডার। গাড়িতে সাদিব ভাইয়া আমার থেকে আস করলো, কি খেয়েছিস বাসা থেকে আসার সময়? ভাত। সত্যি বল, কিছুই করব না। আসলে খেয়েছি তো। জুমান, ইতি, তোরা কি জানিস এই বেয়াদবটা সকাল 9:20 নাস্তা করে সারাদিন কিচ্ছু খাইনি? এটা কি মানুষ? কলেজে টিফিনও করেনি, বাসায় গিয়ে ভাতও খায়নি। খালাকে বলেছে তোদের সাথে খেয়ে নিবে মার্কেটে। আমি কিছু না বলেই মাথা নিচু করে বসে আছি। ধরা পড়ে গেলাম। সাদিব ভাই আমাকে ইচ্ছা মতো চিল্লাতেই থাকলেন, আর আপুরা ওনাকে ঠান্ডা হতে বলছেন। কিন্তু সাদিব ভাইয়া আমাকে ওনার ইচ্ছা মতো খানা খাইয়ে এরপরে শান্তি হয়েছেন। আর শাস্তি হিসেবে আজকে আমাকে বাসায় না নিয়ে ওনাদের বাসায় নিয়ে গেলেন। এত জোর করলাম যাব না, কিন্তু উনি তো জল্লাদ, দয়া করেনি। মাকে ছাড়া আমাকে থাকতে অনেক ভয় লাগে, তবে উনি মার্কেটে থাকাকালীনই মা থেকে পারমিশন নিয়ে নিয়েছেন। কি চালাক লোক! সাদিব ভাইদের বাসাটা বিশাল বড়, ডুপ্লেক্স হোয়াইট কালারের ঘরটা রাজমহল থেকেও সুন্দর। তবে আমার বেশ ভয় লাগে এত বড় ঘর। আমাকে দেখেই বড় খালার খুশির শেষ নেই। আমাকে দেখে জড়িয়ে একদম বুকে ঢুকিয়ে ফেললেন। আমার ফুল যে, খুব খুশি হয়েছি। তুই আসবি জানলে আমি তোর মাকেও আনিয়ে নিতাম। আমি ঘুমাবো তোর সাথে, একদম ভয় পাবি না। হ্যাঁ মা, আমাদের রুমে থাকবে তুমি আজকে। বাবুটা আর তুমি বেডে এক পাশে, আর আমি আর জুমান অন্য পাশে, শুভ, ওকে? আমি আর খালা হেসে বললাম, ওকে। আপুরা আমরা সবাই ফ্রেশ হয়ে নিচে নামলাম। নেমেই আমি খালাকে জড়িয়ে ধরে বসে রইলাম। আজ অনেক ঘুরলাম, অনেক দিন পর। খালা আমার মাথায় তেল লাগিয়ে দিচ্ছেন, আর তখন দেখলাম সিঁড়ি দিয়ে সাদিব ভাইয়া নামছেন। উফ, যে ভাব নিয়ে নামছেন উনি! কিন্তু ওনাকে এই ঢোলা টি শার্টে বেশ লাগছে দেখতে। ড্রয়িং রুম থেকে সিঁড়িটা একদম স্পষ্ট।
ওনার হাতে অনেকগুলো প্যাকেট। সাদিপ ভাইয়া এসে খালাকে একটা শাড়ির প্যাকেট দিলেন আর বাকি 2টি প্যাকেট আমাকে দিয়ে বললেন, তোর জন্যে। আমি আমারটা নিয়েছি তো, এগুলো আমার না। উনি আমার পাশে বসে ফিসফিসিয়ে বললেন, না নিলে ঝুমু আর মাহি কেউই আস্ত থাকবে না। সাদিপ ভাইয়ার কথা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল। আমি ওনার দিকে তাকিয়ে আছি আর উনি আমাকে প্যাকেটগুলো দিয়ে চলে গেলেন। আর আমি ভাবছি, উনি এই কথা কেমনে জানলো? কিভাবে উনি সব জেনে যান? এই লোকটা তো খুব ডেঞ্জারাস। ছাদে বসে ইতিয়াপুর বানানো টেস্টি কফি এনজয় করছি আমি। আপুর আর খালামণি ইতিয়াপুর বানানো কফি জাস্ট ওয়াও। খালামণি আমার পাশে বসে আমার মাথায় ম্যাসাজ করে দিচ্ছে, আর আমরা সবাই মিলে কালকের পার্টির কথা ডিসকাস করছি। রাতের এই ঠান্ডা ঠান্ডা বাতাসটা অনেক ভাল লাগছে, আর ছাদে লাগানো ফুলের সুবাসে পুরো ছাদ একটা সুন্দর স্মেলে টুইটুম্বুর করছে। আহা, খুব আরাম লাগছে এই বাতাসটা। সাদিপ ভাইয়ের হাতে ল্যাপটপ নিয়ে কার সাথে ফোনে কথা বলতে বলতে ছাদের ভিতরে আসছেন। উনি এসে খালামণির পাশে বসতে বসতে ফোনে কথা বলতে লাগলেন। ওকে, নো প্রবলেম, এখন ফ্যামিলির সাথে আছি, আই উইল কল ইউ লেটার। কথাগুলো বলেই ফোন রেখে দিলেন। এরপর ল্যাপটপ অন করে কি যেন করছেন। আমার মাথায় ঘুরছে, উনি এত রাতে কার সাথে কথা বলছেন, তাও আবার ফ্যামিলি আছে বলে কল কেটে দিলেন। যাক, মনের সন্দেহটা একটু আপুদের সাথে শেয়ার করি। আপুদের আস্তে আস্তে বললাম, এই ইতিয়াপু, সাদিপ ভাইয়ের গার্লফ্রেন্ডকে তোমরা দেখেছ? প্লিজ প্লিজ আমাকেও দেখাও না। আচ্ছা, ওনার গার্লফ্রেন্ড কি অনেক সুন্দর? প্লিজ বলো না। আমার কথা শুনে আপুরা হাঁ 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 করে হাসতে লাগলেন। আর জুমান আপু বললেন, দাঁড়া, তোর মনের প্রশ্নটা আমি আস্ক করছি ভাই থেকে। এই ভাইয়া, তোমার গার্লফ্রেন্ড আছে নাকি? আর থাকলেও শেফাকে একটু দেখাও তো। শেফার নাকি তোমার গার্লফ্রেন্ডকে দেখার অনেক ইচ্ছা। হ্যাঁ, আছে তো আমার গার্লফ্রেন্ড, অনেক সুন্দর দেখতেছে, কিন্তু সরি, আমি দেখাতে পারবো না তোকে শেফা, তুই আবার নজর লাগিয়ে দিবি। সো আমি রিস্ক নিতে পারবো না, আর ওকে যত আর্লি পারি আমার বাসায় নিয়ে আসবো বিয়ে করে। সবাই রাজি আমাদের বিয়েতে, শুধু আমার বউটা একটু বড় হোক। কি বলো মা? অবশ্যই বাবা, মেয়েটা যে একদম মাদুরে, আর দেখতে তো মাশাল্লাহ। বাহ, খালামণিও জানেন, তার মানে ব্যাপারটা অনেক সিরিয়াস। তবে সাদিপ ভিয়ার কথা শুনে আমার কেন জানি অনেক খারাপ লাগলো। একদমই ভাল লাগেনি, কিন্তু আমার মন খারাপে কার কি? ধুরু, যার ইচ্ছে সে বিয়ে করুক, যা ইচ্ছা করুক। কফিও আর ভাল লাগছে না। অবশ্য ফুল 1 মগ কফি আমার জন্য খাওয়া ইম্পসিবল, তাই টেবিলে রেখে খালামণির গায়ে হেলান দিয়ে বসে আকাশ দেখছি। আর আপুরা কথা বলতেই আছেন। সাদিপ ভিয়া বলে উঠলেন, সবাই কফি খাচ্ছে, আমারটা কই? ইতি, আর্লি যা, ভাইয়ার জন্য 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে আয়। আচ্ছা বেট, যাওয়ার দরকার নেই, শুটকি মন্ত্রী মনে হয় আর খেতে পারছে না, ওর মগটা পাস করো তো মা। ওনার কথা শুনে খালামণি মগের দিকে হাত বাড়ালেন, আর তখনই আমি বলে উঠলাম, আরে না না, আমি বানিয়ে আনছি, এগুলো আমার এঁটো হয়ে গেছে, আমি নিয়ে আসছি। চুপ তো, তোকে বলেছি আমি। আর তোর দেখছি অনেক সাহস বেড়েছে, আমাদের বাসায় একা একা কিচেনে যাবি, তাও ছাদ থেকে। ভিতুর ডিম একটা। মা, দাও তো মগটা, না হলে এই কফি নষ্টের জন্য গুণাগার ভাগদেরও আমারই কথা হবে। উনার কথা শুনে ইচ্ছে করছে উনার মুখটা খামচি দিয়ে ছিঁড়ে ফেলি। ভালো মানুষের আসলেই কোনো দাম নেই। উনার গার্লফ্রেন্ডকে যে কি করেন আল্লাহই জানেন। আবার এখন আমার এঁঠো কফি খাচ্ছেন। ইস, কি একটা অবস্থা। আর একটু আড্ডা দিয়ে ঘুমাতে চলে গেলাম আমরা। আমাকে খালামণি মায়ের মতো করেই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা আর খালামণির হাতের ছোঁয়া একদমই সেম। মাঝরাতে কুকুরের ডাক শুনে ভয়ে ঘুম থেকেই উঠে গেলাম। খালামণি আমাকে জড়িয়ে ধরেছিলেন, কিন্তু কুকুরগুলো এইভাবে ডাকছে কেন? এটা সাদিপ ভাইয়ারই কুকুর, আমি শিওর, কারণ এটা আবাসিক এলাকা আর এখানে লোকাল কুকুর থাকার চান্স নেই। আবার আশেপাশের কোনো বাসার কুকুরও তো হতে পারে, কিন্তু এত রাতে কুকুর ডাকছে কেন? কোনো ভূত দেখিনি তো, নাকি কোনো চোর? ও আল্লাহ, ভূত হবে হয়তো। আল্লাহ গো, এবার আর দেরি না করে কম্বলের নিচে ঢুকে খালাকে জড়িয়ে ধরলাম টাইট করে। অনেকক্ষণ পরেও ঘুম আসছে না, অনেক ভয় লাগছে। আমার জন্য খালামণিরা লাইট জ্বেলে ঘুমাচ্ছে, আমার তাও ভয় লাগছে। সাদিপ ভাইয়া আসলে ঠিকই বলেন, আমি একটা ভিতুর ডিম। কি করব ভেবে পাচ্ছি না, তাই মোবাইলটা নিয়ে ফেসবুকে লগ ইন করবো ভাবলাম, কিন্তু আবার মনে এলো সাদিপ ভাইয়া তো সব FB মেসেঞ্জার ডিলিট করিয়ে দিয়েছিলেন আপুকে দিয়ে। ধুরু, ভালো লাগছে না। হোয়াটসঅ্যাপে গেলাম, সবার মেসেজে রিপ্লাই দিয়ে ইউটিউবে গেলাম। ইউটিউবে চিকেন রোস্ট রান্না দেখছি। তখনই হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো সাদিপ ভাইয়ার, এত রাতে না ঘুমিয়ে কি করছো? হ্যাঁ, উনি এত রাতে? বুঝি গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছে হয়তো।
এমনি ঘুম আসছিল না, রিপ্লাই দিলাম। ওমা, উনি তো সাথে সাথেই সিন করলেন। কেন, মা আর তোমার আপুরা ঘুম? হ্যাঁ, তাই ওদেরকে ডিস্টার্ব করতে মন চাচ্ছে না। কেন ঘুম আসছে না বলো? কুকুর ডাকছিল তো, তাই ঘুম ভেঙে গিয়েছে আর আসছে না ঘুম। ভিতুর ডিম। নিচে আমার ডন ডাকছিল, ওর পায়ে শিকল আটকে গিয়েছিল, তাই আমাকে ডাকছিল। ভয় পেও না, ঘুমাও। ওনার কুকুরের নামই ডন, নিজে যেমন ডন, কুকুরের নামও ডন। এই ডনের জন্য আমার ঘুম শেষ। আবার ওনাকে রিপ্লাই দিলাম, চেষ্টা করছি, ঘুম আসলে ঘুমিয়ে যাব। আপনি আপনার গার্লফ্রেন্ডকে সময় দেন, আমি ম্যানেজ করে নিব। উনি আর রিপ্লাই না দিয়ে একেবারে ভিডিও কল দিলেন। রিসিভ করব নাকি করব না ভাবতে ভাবতে রিসিভ করে ফেললাম। সাদিক ভাইয়া খালি গায়ে। কি লজ্জা! আমি কল রিসিভ করেই নিচে তাকিয়ে গেলাম। এইবার উনি বলতে লাগলেন, কিরে এইদিকে তাকাও, আমি আছি কলে, তুমি ঘুমানোর ট্রাই করো। আমি ওনার দিকে তাকাতেই উনি একটা সুইট স্মাইল দিলেন, আর আমিও হেসে দিলাম ওনার হাসিতে। এই না, হেসে চোখ অফ করো, আমি ফাইলস চেক করতেছি, প্লাস তোমাকেও দেখছি, সো চোখ অফ করো শেফা। আমি আর কি করব, মোবাইল বালিশের সাথে সেট করে চোখ অফ করে ঘুমানোর ট্রাই করছি। এখন সাদিক ভাইয়ের উপস্থিতিতে আর ভয় লাগছে না, কেউ তো একজন জেগে আছে, এটাই শান্তি লাগছে মনে। এরপর একেবারে আল্লাহর নাম নিয়ে ঘুম দিলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে রইলাম, মোবাইলটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ চেক করছিলাম। সাদিক ভাইয়া কল কাটলেন ভোর 5টায়। ও মাগো, এতক্ষণ উনি কলে ছিলেন? উনি তো কল করেছিলেন রাত 2টার দিকে। কি জানি এতক্ষণ উনি কি করলেন। জুমানাপুর ডাকে আমি আর ইতিয়াপু নাস্তা করতে গেলাম ডাইনিংয়ে। গিয়ে দেখি খালামণি, খালু আর জুমানাপু বসে আছে। আমাকে দেখে খালামণি বললেন, আয় শেফা, বস, আমার পাশে আয়। আর ইতি, তোর ভাইকে ডেকে নিয়ে আয়, আজকে ছেলেটা উঠলো না কেন জানি। এমনি তো সকালে মর্নিং ওয়াক, জিম কিছুই মিস দেয় না, আজ এতক্ষণ ঘুমাচ্ছে, শরীর খারাপ করে নিত। ওকে মা, আমি ভাইকে ডেকে আনছি। আর আমি ভাবছি, কি হলো ওনার? রাতে তো ঠিকই ছিলেন, আমাকে পাহারা দিতে গিয়ে নিজে সিক হয়ে গেলেন নাকি? একটু পরেই দেখলাম উনি আসলেন, এসে আমার পাশে বসলেন। উনি আসতে আসতে খালা, খালু, আপুরা খেয়ে বসে আছেন, আর আমি এখনো একটা পরোটা খেতে পারিনি। এত স্লো খানা খাই কেন আমি? এই সিংহটাও এসে গেছে। উফ আল্লাহ, আর্লি খেতে গেলে আমার গলায় আটকে যায় খাবার, তাই চেয়েও স্পিডে খেতে পারি না। খালামণি সাদিক ভাইকে বলে উঠলেন, কিরে সাদি, তোর কি শরীর খারাপ করছে? আজকে নামাজ পড়িসনি? নামাজ শেষে মাকেও তো দেখতে আসলি না, আর ওয়াকেও গেলি না, কি হয়েছে? আরে না মা, রাতে কাজ করছিলাম, একেবারে নামাজ পড়ে ঘুমিয়েছি, তাই আর খবর ছিল না। ওহ তাই বল, নাস্তা খেয়ে নে। তোমরা খাচ্ছ না যে? ও একা কেন? আরে ভাই, আমাদের খাবার পেটে এখন হজম হয়ে যাচ্ছে, তুমি কি জানো না ও কত স্লো খায়? ও, এই আর একটা পরোটা নাও। কি? আরও একটা পরোটা? এই গন্ডার আমাকে মেরেই ফেলবে আজকে। তাই সাদিক ভিয়াকে বললাম, না না, আমার হয়ে গেছে, শেষ খাওয়া, আমি উঠছি, চুপচাপ বসে থাকো। মা, ওকে পাউরুটিতে বাটার লাগিয়ে দাও, তোমার বোনের মেয়ে একটা পরোটাও খেতে পারে না, এই পরোটা ফিনিশ করো। আমি কিছু না বলে উঠে যেতে নিলেই সাদিক ভাইয়া আমার হাত টেনে আবার বসিয়ে দিলেন চেয়ারে, আর বললেন, মেজাজ ঠান্ডা আছে এখন আমার, দয়া করে বকা দিতে বাধ্য করিও না। একটা পরোটাও ফিনিশ করনি, এক পিস পাউরুটি খাও প্লিজ, তোমার হেলথের দিকে একটু খেয়াল করো। ওনার এই শান্ত কথায় যে অনেক রাগ চেপে আছেন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। এখন ফরজ কাজ হলো পাউরুটি আর বাটার খাওয়া, না হয় উনি আমার ইজ্জতের ফালুদা বানাবেন। পাউরুটি খাওয়া শেষে উঠে যাচ্ছিলাম, সাদিক ভাইয়া আবারও আমার হাত টেনে চেয়ারে বসিয়ে বললেন, আমার খাওয়া শেষ পর্যন্ত বসে থাকো। আরে না, আমার বাসায় যেতে হবে এখন, মামার বাসায় যেতে না হয় লেট হবে। এখান থেকে যাবি তুই আমাদের সাথে, খালা আর দাদিকে জানিয়ে দিয়েছি, ওনারা ঠিক টাইমে রেডি হয়ে যাবেন, আর আমাদের সাথেই তো যাবি তোরা, সো এখান থেকে রেডি হয়ে যাবি একেবারে। আরে কি বলছেন, আমি কাপড় আনিনি, আপুদের কাপড় আমার হবে না, প্লিজ আমাকে ড্রাইভার আঙ্কেলকে দিয়ে হলেও পাঠিয়ে দেন না। ও খালামণি, ওনাকে বুঝো না। আমি কি বলবো বলো তো, এই ছেলের কি বুদ্ধি নেই? জুমা, নীতি আর আমার কাপড় কি শেফার হবে? শেফা আমাদের চেয়ে কত স্লিম, আমি তোর বাবাকে বলে ব্যবস্থা করছি। মেয়েটার ইচ্ছাটাও একটু বজ। উফ, চুপ করো তোমরা, কি এক ড্রেস লাগিয়েছ, ও কি ওইখানে কাউকে রং দেখাতে যাচ্ছে? উপরে যাও তো, তুমি ফুল, কাপড়ের চিহ্ন তোমার করতে হবে না, গো নাও। কিছু না বলেই উঠে চলে গেলাম। মোবাইলে গেমস খেলছি বসে বসে, আর আপুরা রুম ঠিক করছে। খালামণি 3টা প্যাকেট নিয়ে রুমে এলো। এক নজর তাকিয়ে খালামণির দিকে আমি আবার গেমসে মন দিলাম।
2টা প্যাকেট বিছানার উপর রেখে আরেকটা প্যাকেট নিয়ে খালামণি আমার সামনে এসে বললেন, শেফা দেখো তো এই ড্রেসটা পছন্দ হয় নাকি, আজ এটা পরেই যাবি জারাবির বার্থডে পার্টিতে। আমি অবাক হয়ে খালামণিকে বললাম, তুমি এখন ড্রেস কই পেলে? আর এটা তো কালকের শোরুমটার প্যাকেট। ও খালামণি, ওইখানে সব ড্রেস আনস্টিচ, কিভাবে পরবো বলো তো? তোমার ছেলেটা কিচ্ছু বুঝে না কেন? আমাকে বাসায় দিয়ে আসতে বলো ড্রাইভারকে। বড্ড কথা বলিস তুই, আগে তো ড্রেসটা দেখ, তারপর না হয় পছন্দ না হলে বাসায় চলে যাবি। আমি কিছু বলার আগেই সাদি ভাইয়া বলল, কেন পছন্দ হবে না? আমি নিজে কিনেছি ড্রেসটা, পছন্দ না হলেও পড়তে হবে। ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন। এই সাদিব ভাইয়া চোরাইয়াটা শুধু লুকিয়ে লুকিয়ে কথা শুনবে আর আমাকে পিঞ্চ করবে, জল্লাদ একটা। আমি খালামণিকে বললাম, তোমার ছেলে পছন্দ করে এনেছে, এখন দেখে আর কি করব আমি? উনি তো তোমার সামনেই আমাকে হুমকি দিয়ে দিল। আচ্ছা কখন রওনা দিব আমরা? খালামণিকে বলতে না দিয়ে উনি আবার বললেন, এই তো ভালো মেয়ে, আমরা 11:30টার দিকে বের হব, এখন 10টা, সো তোমরা আর্লি রেডি হও। রাক্ষসটা কথাগুলো বলে চলে গেল। এতক্ষণ রুমের দরজায় দাঁড়িয়েছিল, রুমে ঢুকেইনি, যেন ওনার রুমে আসলে অনেক বড় পাপ হবে। এরপর আমি ড্রেস নিয়ে খালামণির রুমে চলে গেলাম শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে ড্রেসটা পরলাম। আমি তো পুরো অবাক, কি সুন্দর ফিটিং হয়েছে আমার এই ড্রেসটা। ওয়াও! ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে দেখছি ড্রেসটা অনেক অনেক সুন্দর। পাকিস্তানি ড্রেসগুলো এমনিও অনেক সুন্দর। সাদিফ ভাইয়া আমার জন্য ড্রেস কিনলেন, তাও এতগুলা? বুঝলাম, আমি তো এমন ব্র্যান্ডের ড্রেস কম কিনি, তাই হয়তো দয়া করে কিনে দিয়েছেন। এসব কথা ভাবতে ভাবতে চুলে তাওয়াল পেঁচিয়ে নিলাম। ওড়নাটা গায়ে জড়িয়ে আপুদের রুমে যাচ্ছিলাম, কিন্তু কেউ আমার হাত ধরে টান দিয়ে রুমের ভিতর নিয়ে গেল, আর আমি তার এক টানে তার বুকের উপর গিয়ে পড়লাম। মুখ তুলে দেখি সাদিফ ভাইয়া। চারদিকে তাকিয়ে দেখলাম এটা তো সাদিফ ভাইয়ের রুম, আর উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ভাইয়া কেন এনেছেন আমাকে এখানে? ছাড়ুন, রেডি হতে হবে তো। উনি আমার কোমর জড়িয়ে অন্য হাতের আঙুল দিয়ে আমার গালে স্লাইড করতে করতে লো ভাইলে বললেন, এই নিয়ে 2বার দেখলাম আমি তোমাকে শাওয়ার নেওয়ার পর। মাশাল্লাহ, তুমি জাস্ট মাশাল্লাহ। কেন এত সুন্দর তুমি বলো তো? একটু কম সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? তাহলে সবার নজর তোমার উপর পড়তো না? আর সমস্যা নেই, আমি যতদিন বেঁচে আছি তুমি নিরাপদ অ্যান্ড আমার লকারে লকড আছো। এর আগে যদি কখনো আল্লাহ আমাকে নিয়ে যায়, তাহলে প্লিজ তুমি তোমার যত্ন নিবে আর মায়ের সাথেই থাকবে। কখনো বিয়ে করবা না, আর একটা বেবি অ্যাডপ্ট করে নিবা। সাদিফ ভাইয়ার এমন কথায় আমার গায়ে শিরশির করে উঠল। ওনার না থাকার কথাগুলো আমার হজম করতে কষ্ট হয়, প্রচণ্ড কান্না আসে আমার ওনার এমন কথাগুলো শুনলে। উনি কি বুঝেন না আমার কষ্ট হয় ওনার মারা যাওয়ার কথা শুনলে? এসব চিন্তা করতেই আমার চোখে ভিড় করলো 7 সমুদ্রের পানি। আমি সাদিফ ভাইয়াকে কাঁপা কাঁপা কণ্ঠে ওনাকে বলল, আপনি এমন কেন? বুঝি না আমি আপনার কথা, সব সময় আপনি আমাকে এমন কেন করেন? আর মরার কথা বলা কি ফরজ? আপনার আগেও তো আমিও মা। কথা শেষ না করতে দিয়েই উনি আমার মুখে হাত দিয়ে বললেন, চুপ 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 চুপ, ভুলে উচ্চারণ করবি না সব কথা। বেশি মুখে মুখে কথা বলতে শিখেছিস, একদম। আমি ওনার হাত আমার মুখ থেকে সরিয়ে বললাম, আপনিও বলবেন না তাহলে না থাকার কথা, আমার জাস্ট ভাল লাগে না এসব। আমার কথায় উনি মুচকি হাসলেন, আর আমি চোখে পানি নিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। এবার সাদিফ ভাইয়া আমার চোখ মুছে দিয়ে আমার চুলে পেঁচানো তাওয়ালটা খুলে নিয়ে আমার চুল মুছতে লাগলেন আর বললেন, ডোন্ট ক্রাই ফুল। আচ্ছা, এত সুগন্ধ কেন তোমার চুলে? একদম মন মাতানো, এমন ভেজা চুলে কোনোদিন কোনো ছেলের সামনে যাবে না। আর কত লম্বা তোমার চুল, তুমি সব দিক দিয়ে একদম মাশাল্লাহ। আচ্ছা যাও, ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নাও, লেট হচ্ছে। সাদিফ ভাইয়ার এমন কাণ্ড আর কথায় আমার মাথা কাজ করা অফ করে দিয়েছে। লজ্জায় আমার গাল জ্বলছে। ওনাকে বোঝা জাস্ট ইম্পসিবল। আর কিছু না বলেই আমি দৌড় দিয়ে আপুদের রুমে চলে গেলাম। আপুদের সাথেই রেডি হতে লাগলাম। কামিজটা একদম লং আর ডিপ রেড কালার, প্যান্টের ডিজাইনটা জোস। ড্রায়ার দিয়ে চুল শুকাতে হয় একদম ভাল লাগে না, তাই ভেজা চুলগুলো ভালো করে মুছে নিলাম। মুখে একটু পাউডার দিলাম, চোখে চিকন করে আইলাইনার আর ঠোঁটে লাল লিপস্টিক দিলাম। ব্যাস, আমার সাজ শেষ। এখন শুধু চুল শুকানোর অপেক্ষা। কিন্তু ভেজা চুলেই বের হতে হবে, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে। মামি বারবার কল করছে খালামণিকে, তাই ওড়নাটা মাথার উপর দিয়ে সুন্দর করে সেটিং করে নিলাম। আমাকে দেখে জুমান আপু বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, শেফা তোকে দেখতে পুরো পাকিস্তানি মনে হচ্ছে, একদম চেরি মতো লাগছে দেখতে। ব্লাশের না লাগিয়েও তোর গালের 2 পাশে একদম লাল হয়ে আছে, বাহ। হ্যাঁ জুমান,
আমাদের শেফা তো এক পিস, আর আমি যদি ছেলে হতাম না তাহলে শেফাকে নিয়ে ভাই আর আমার মধ্যে দফায় দফায় মারপিট লাগতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন কেন মারপিট কেন করতে তোমরা? এই ইতি কি বলছো এগুলা? আলিকর, সাদিফ ওয়েট করছে নিচে, আর আমার শেফা তো লাখে একটা। শেফা মা যা, তোরা সাদিফের সাথে যা, আমি তোর খালু আসছি অন্য গাড়িতে, আর আমরাই রুবি আর তোর দাদিকে উঠিয়ে নিব। আপু আর খালামণির কথাটা বুঝিনি, কিন্তু আর আজ করিনি কিছুই। নিচে নেমে গেলাম। সাদিফ ভাইয়া গাড়ির সামনে দাঁড়িয়ে ফোন কথা বলছেন। ওনাকে তো মাশাল্লাহ এত হ্যান্ডসাম লাগছে পাঞ্জাবিতে, ডিপ ব্লু পাঞ্জাবিতে ওনাকে জাস্ট দেখে থাকতেই মন চাচ্ছে। হাতাগুলো কোনোই পর্যন্ত উঠিয়ে রেখেছেন, আর চুলগুলো জেল দিয়ে সেট করা। ছোটোখাটো একটা ক্রাশ খেলাম আমি। ইয়া আল্লাহ, কি ভাবছি এসব? তওবা তওবা। আচ্ছা, উনি পাঞ্জাবি পরেছেন কেন? ও, আজকে তো শুক্রবার। আমিও আরেক ঢিলা। আর এদিকে শেফালিকে দেখে সাদিফ জাস্ট হাম আছে। ওকে দেখেই মোবাইল রেখে দিল। এত সুন্দর কেন এই মেয়েটা? এই মেয়ে আমাকে মেরেই ছাড়বে। মাশাল্লাহ, শি ইজ সো প্রিটি। মাথায় কাপড় দেওয়ার ধারণে আরও বেশি আদুরে লাগছে। এখন আর ওকে বাবু মনে হচ্ছে না। কারো খারাপ নজর না লাগুক আমার ফুলের, আর লাগলেও তার চোখ তুলে নিব আমি। এসব ভেবেই সাদিফ একটা প্রশান্তির হাসি দিল। ভাই ভাই, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর? মা তো বলল লেট হচ্ছে, কিন্তু তুমি তো এখনো হা করে শেফার দিকে তাকিয়ে আছো। আপুর কথা শুনে সাদিফ ভাইয়ার রাগি চাকা তাকালো ইতির আপুর দিকে, আর আপু হা 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 করে হাসছে। শেফালি আর জুমান পিছের সিটে, আর সাদিফ ড্রাইভিং করছে, পাশে ইতি বসেছে। গাড়ি চলছে তার আপন গতিতে, আর আমি আমার মাথার কাপড় ফেলে ভেজা চুলগুলো শুকানোর জন্যে চুলগুলো সামনে টেনে নিলাম। সবার সাইডের জানালা অন, কিন্তু আমার সাইডটা অফ। তাই সাদিফ ভাইয়াকে বললাম, ভাইয়া একটু আমার সাইডের জানালাটা ওপেন করে দিন না। কেন, কি সমস্যা? গরম লাগছে? সব দিক থেকে তো বাতাস আসছেই। ইতির জ্বর লাগছে, তাই এসি অন করতে পারছি না। না, গরম লাগছে না, আমি মানে চুলগুলো ভেজা। আমার ভেজা চুলটা শুকানোর জন্যে একটু জানালা খুলে দিলে ভালো হতো, চুলটা শুকিয়ে নিতাম। ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিতে বলেছিলাম, নাওনি কেন? না, তোর দিকে জানালা খুলবো না। সব তোর মাথা শয়তানি বুদ্ধি। বাইরের মানুষ দেখার জন্য বলছিস জানালা খুলতে, সেটা আমি ভালো করেই জানি। জুমানের দিকে চেপে বস, বাতাসে শুকিয়ে যাবে চুল। ভাইয়া, সত্যি আমি এমন খারাপ ইন্টেনশন নিয়ে কিছু বলিনি। আচ্ছা, লাগবে না খোলা, সরি। কিন্তু আমি খারাপ মেয়ে না, বাইরের মানুষকে দেখার আমার কোনো ইচ্ছা নেই। ভাইয়া, তুমি এমনিই বেশি করো, দিলে তো মেয়েটার মনটা খারাপ করে। কিছু বলিস না তো শেফাওকে আর। আমার দিকে চেপে বস। শেফালি আর কিছু না বলে ইতির দিকে চেপে বসলো। মাথা নিচু রেখেছে বেচারি। সাদিফ শুধু ভুল বুঝে মেয়েটাকে। সাদিফ মুচকি হেসে গাড়ি চালাচ্ছে, আর মনে মনে মহা খুশি, কারণ এখন সে তার শেফাকে খুব ভালোভাবেই দেখতে পারছে লুকিং গ্লাসে। এতক্ষণ দেখতে কষ্ট হচ্ছিল শেফাকে। যাক, মেয়েটা নিজেই আমার সুবিধা করে দিল। আর শেফালি ভাবছে, যেই সাদিফ ভাইয়ার জন্য একটু মায়া জন্মে মনে, তখনই ওনার এই ফাউ আচরণে আমার মনে খুব কষ্ট লাগে। হ্যাঁ, ফালতু লোক একটা, শুধু আমার মনে কষ্ট দেয়, সিংহ কোথাকার। মসজিদ থেকে একটু দূরে রাস্তার পাশে গাড়ি থামিয়ে সাদিফ ভাই আর খালু জুমা পড়তে গেলেন। মামার বাসা যেতে আরও 2 ঘন্টা বাকি, কিন্তু ওইখানে যেতে যেতে জুমার নামাজ তো আর পড়া যাবে না। তাই সাদিফ ভাই আর খালু গাড়ি সাইড করে মসজিদে গিয়েছেন, আর আমাদেরকে মা, খালামণি আর দাদির গাড়িতে বসিয়ে গেলেন। কেন রে, আমরা কি ছোট বাচ্চা? একদম বড়দের সাথেই থাকতে হবে? ইতি আপু অনেক রিকোয়েস্ট করেছিলেন সাদিফ ভাইয়াকে, কিন্তু বেচারি পেল এক বস্তা বকা। এই সাদিফ ভাইয়া তো নিজের বোনের সাথেও একটু আদর করে কথা বলেন না, আর আমার সাথে ভালো ব্যবহার তো অনেক দূরের কথা। মা আর খালামণির কাণ্ডে আমরা 3 বোন অবাক। এই 3 ঘন্টার সফরে মা আর খালামণি 2 বাক্স বিরিয়ানি আর 2 বাক্স চাউমিন নিয়ে এসেছে। সিরিয়াসলি? ইতি আপু আর জুমান আপুকে ওরা জোর করে অল্প বিরিয়ানি খাইয়েছে, কিন্তু আমাকে একটা কিছুই খাওয়াতে পারিনি। মা আমাকে বকা দিয়ে বলল, এই শেফা, খাচ্ছিস না কেন? আরও 2 ঘন্টা আছে তোর মামার বাসায় পৌঁছাতে। এতক্ষণ কি ঘাস খেয়ে থাকবি নাকি? একদম চট দিব, একটু খেয়ে নে না মা। মা প্লিজ বুঝো, আমি আজ সকালে অনেক নাস্তা করেছি। আজ সারাদিন না খেলেও ক্ষুধা লাগবে না আমার, ট্রাস্ট মি। হ্যাঁ রে শেফা, কি বলছিস? আমরা কি বাসায় ছিলাম না? সামান্য নাস্তা করেছিস। তোর আপুরাও তোর থেকে বেশি নাস্তা করেছে, ওরা তো এখনো খেলো না। মা আর আমার কথা শুন লক্ষ্মী। উফ খালামণি প্লিজ, আমি খাবো না, এখন খেলে আর লাঞ্চ করতে পারবো না, তখন আবার বকা দিবা তোমরা। আমাকে এত বকা দাও কেন? এই খানা আপন না আমি আপন। শেফা খেয়ে নে না বোন, একদমই অল্প, এভাবে না খেলে তো শরীর খারাপ করবে। আচ্ছা বাদ দে তোরা এইসব। আপা, জুমান ওকে বলে লাভেই এইসব, ওরটাও বুঝবে, কিন্তু পরে যেন না বলে আমার বোনের ছেলে ওনাকে বকা দিয়েছে।
না না, এসব কোনো কথা। তোমার বোনের ছেলে তো ভালো মানুষ, উনার মতো ভালো হই নাকি? আসছে একদম ভালো মানুষের খালা। আসলে কি জানো, তোমরা সবাই খারাপ, সবাই আমাকে বকা দাও। আশেপাশে সব টুপি পরা মানুষ দেখে বুঝতে পারলাম এখন নামাজ শেষ হলো। একটু পরেই দেখলাম সাদিফ ভাই আর খালু আসছেন। সানগ্লাসে সাদিফ ভাইকে মারাত্মক সুন্দর লাগছে। কিন্তু কেউ কি জানেন এই লোকটা কত ভয়ঙ্কর? উনি আর খালু আসতেই মা আর খালা ওনাদের খাবারের বক্সটা এগিয়ে দিলেন। খালু খাবেন না জানিয়ে দিলেন, কারণ ওনার জার্নি করলে নাকি বমি আসে, আর খাবার খেলে তো ওনার অবস্থা একদম পানি হয়ে যায়। কিন্তু সাদিফ ভাই এত খাবারের দিওয়ানা। বাক্সগুলো হাতে নিয়ে গাড়িতে উঠে হাসতে হাসতে বললেন, সিরিয়াসলি মা অ্যান্ড খালামণি, তোমরা এই ছোট্ট সফরে খাবার নিয়ে এলে? যাক, ভালো হয়েছে, ভীষণ ক্ষুধা লেগেছিল, অনেক খুশি হলাম। তোমরা সবাই খেয়েছো? আমরা তো খেয়েছি, কিন্তু আমার পাশে বসা মানুষটি খায়নি। এত বলল সবাই, সে কিচ্ছুটি মুখে দেয়নি। উফ, পাশ থেকে এত চিমটি দিলাম আপুকে, আর আপু আমাকে বিট্রে করলো। ইতিয়াপুকে বললাম, এই ইতিয়াপু, তোমাকে না আমি চিমটি দিয়ে ইশারা করছিলাম ওনাকে যেন না বলো এই কথা, আর তুমি বলে দিলে। সাদিফ ভাইয়া, আমি খেয়েছি সত্যি। শাট আপ, এতগুলো মানুষ মিথ্যা বলবে? মা, স্পুনটা দাও। আর এই যে তুমি, একটু সামনে এগিয়ে আসো। না 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 না, আমি খেয়ে নিব। মা, আমাকে একটা চামচ দাও। সবার সামনে যদি মায়ের খেতে না চাও, তাহলে সামনে এগিয়ে আসো। খালামণি ওনাকে চামচ দিয়ে মায়ের সাথে কথা বলতে লাগলেন, আর বাকিরা নিজেদের কাজ করছে। আমার আর সাদিফ ভাইয়ের দিকে কেউ দেখছেন না। কি আজব! সাদিফ ভাইয়া এক চামচ বিরিয়ানি নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই হা করো। আমি বুঝি না, আমি ছাড়া তুমি কাউকে ভয় পাও না কেন? এইবার থেকে কথা না শুনলে অনেক বেশি মাইর দিতে হবে তোমাকে। আমি উনার মায়ের কথা শুনে আলিও ভা করলাম। আমাকে খাইয়ে উনি সেই চামচ দিয়েই খেতে লাগলেন, আবার সেই চামচ দিয়েই আমাকেই খাইয়ে দিলেন। ওনার ভয়ে ওনাকে কিছুই বলতে পারছি না, না হয় সেই চামচ দিয়ে আমার মাথায় 2টা বাড়ি দিবেন। চুপচাপ কয়েক চামচ খেয়ে আর পারছিলাম না খেতে, তাই সাদিফ ভাইয়াকে ভয় ভয় বললাম, এখন যদি আর 1 চামচ বিরিয়ানি আমাকে দেন, তাহলে আমি লাঞ্চ করব না। আমাকে জোর করলেও বকা দিলেও আমি শুনবো না। আমার কথা শুনে সাদিফ ভাইয়া বললেন, বাহ, আমাকে হুমকি দিচ্ছ? মা দেখো, এই টমেটোটা আমাকে হুমকি দিচ্ছে, কত সাহস ওর। সাদিফ ভাইয়ার কথা শুনে শুধু খালামণি না, সবাই আমাদের দিকে তাকালেন। এতক্ষণ কেউ ভুলেও এদিকে তাকাননি, আর এখন এক একটা কি উৎসাহের দৃষ্টিতে তাকিয়ে আছে। যেই কেউ কিছু বলতে যাবে, তখন আমার প্রাণপ্রিয় খালু সবাইকে বলল, মেয়েটাকে কেন এমন করো তোমরা, আমি কিছুই বুঝি না। সে তোমাদের কথায় খাবার পর্যন্ত খেলো, এখন তো চলো। না, তোমাদের আবার ওর বিচার করতে হবে এখন। এই শেফা, চল তুই আর আমি চলে যাই, এরা থাকুক। খালুর কথায় সাদিফ ভাইয়া বক্সটা রেখেই আমার হাত ধরে গাড়ি থেকে নেমে গেলেন, আর বললেন, এই ইতি, জুনান, চল চল, না হলে বাকি জার্নি তোদেরকে এই আঙ্কেলের সাথে যেতে হবে। এরপর আমরা সাদিফ ভাইয়ের গাড়ির দিকে চলে গেলাম। জুমান, ইতি, তোরা পিছে বস, আর তুমি সামনে আসো। এই ইতি আপু, আমি বসবো না ওনার পাশে। আমাকে তখন কত ইনসাল্ট করেছে, এখন আবার সামনে বসতে বলছে কেন? আমার মনের কথা ওরা কেমনে জানবে? আর আমি তোমাকে আস করিনি তুমি বসবে নাকি বসবে না, আমি তোমাকে বলেছি সামনে বসবা, দ্যাটস ইট। হারি আপ। এর চিল্লানিতে আমরা 3জনেই হুড়মুড়িয়ে গাড়িতে বসে গেলাম। এবার উনি সব জানালা বন্ধ করে দিয়েছেন আর এসিটা অন করলেন। আমি ভ্রু কুচকে ওনার দিকে তাকাতে উনি বললেন, এসির এই পাওয়ারে কারো সমস্যা হবে না তো? আপুরা একসাথে বললেন, ওহো, একদমই না। আমার কিছুই বলতে হয়নি, তার আগেই এসি অন হয়ে গেল। আশেপাশে প্রকৃতি দেখছি, অনেক দিন পরেই মামার বাড়ি যাচ্ছি। যদি জানালাটা খুলতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু এই লোককে কে কি বলবে? কিছুই বললেই তো হবে ইজ্জত নিয়ে টানাটানি, তার চেয়ে ভালো ভাই চুপচাপ থাকা। উফ, আর কতক্ষণ চুপ থাকবো? আপুরাও ঘুম, আর আমার ঘুম আসছে না। মোবাইলটা ওই গাড়িতে মায়ের কাছে রয়ে গেল, আর উনি মোবাইলে অফিসের আলোচনা করছেন। হেলান দিয়ে শুয়ে আছে সিটে। সাদিফ ভাইলা মোবাইলে কথা বলা শেষ করে মোবাইলটা বাক্সে রেখেই আমার হাত ধরে ওনার কাছে টেনে নিলেন। আমি অবাক চোখে তাকাতে উনি বললেন, বোর লাগছে নাকি খারাপ লাগছে? না, খারাপ লাগছে না, বোর লাগছে অবশ্যই। তাই আগে বলিনি কেন? বলে আমার কি লাভ? আপনি আমাকে সবসময় বকা দেন কারণে অকারণে, এখন বোর লাগলেও তো বকা দিবেন, সেটা ভেবেই আর বলিনি। মোবাইল তো ওই গাড়িতে রেখে এসেছো, আমি দেখেছিলাম মোবাইলটা, বলবো ভেবেছিলাম নিতে, কিন্তু আর পরে মনে ছিল না। আমার আইফোনটা নাও, নিয়ে ইউজ করো, বোর লাগবে না। এমনি ভিডিও প্লে করতে পারতাম গাড়িতে, কিন্তু তোমার আপুরা ঘুমাচ্ছে, উঠলেই বিরক্ত করবে। না, এত দামি মোবাইল আমি নেই না। ওই যে আরেকটা আছে আপনার মোবাইল, দিতে হলে ওইটা দেন। ওইটার প্রাইস 70,000। ও বাবা,
লাগবে না তাহলে, বসেই থাকি। এবার উনি উনার আইফোন নিয়ে আমার হাতে দিয়ে বলল, মেজাজ গরম করবা না আমার। মোবাইল হাতে নিয়ে বললাম, পাসওয়ার্ড লাল টমেটো শেফা, বলেই হা 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 করে হাসতে লাগলেন। আমি ভাবলাম ফাইজলামি, কিন্তু সত্যি দেখি ফোন আনলক হয়ে গেল। কি খারাপ উনি! সাদিব ভাইয়াকে মুখ ভেঙছি আমি মনের সুখে মোবাইল ইউজ করছিলাম। অবশ্য শুধু গেমসই খেলছিলাম, অন্যের পার্সোনাল জিনিস দেখার শখ নেই আমার। প্রায় অনেকক্ষণ পর মামার বাসায় পৌঁছালাম। এখন প্রায় 3টে বাজছে, শরীর একদম উইক হয়ে গিয়েছে। আল্লাহ জানে সাদিব ভাইয়ার কেমন লাগছে, উনি এত ঘন্টা গাড়ি চালিয়েছেন। মামার বাসায় ঢুকেই জুরু আর জারাফিকে ডাকতেই জুরু দৌড়ে এসে একেবারে আমার কোলে ওঠার জন্য আমার কাছে এসেই লাফ দিল। হঠাৎ এমনটা হওয়াতে আমি তাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিলাম জুরুকে নিয়ে, কিন্তু ইতিয়াপু আর সাদিব ভাইয়া আমাকে ধরে ফেলেন। সাদিব ভাইয়া আর ইতিয়াপু আমাকে সোজা পড়ে দাঁড় করিয়ে দিলেন। এরপর সাদিব ভাইয়া জুরুকে আমার কোল থেকে নিয়ে বললেন, এই জুরাইন ব্রো, এমন করে কেউ করে? এখন যদি তোমার আপি পড়ে যেত, ব্যথা পেত না? আর কখনোই এভাবে হাপির কোলে লাফ দিবে না। এরপর উনি জুরাইনকে একটা চুমু দিলেন। জুরু, বাচ্চা আপুর কাছে আসো তো। বলেই আমি জুরাইনকে নিতে যাব, অমনি উনার ধমক, ওকে পরে কোলে নিস, আগে লেস্ট কর। ইতি, জুমান বসে আছে না? গাড়ি থেকে নেমে তো মনে হয় চোখে কিছুই দেখছো না, কোথায় একটু রেস্ট নিবা, এসেই কাহিনী শুরু করলা। জুরাইন, জারাফি, তোমার মাম্মা কই? ওনার কথায় আমার গা জ্বলে গেল। বেড়াতে এসেও তার এই নিম্নমানের ব্যবহার থেমে নেই। হাঁ, জল্লাদ! মাম্মা তো সাদে। আচ্ছা, তুমি ভাইয়ার কোলে বসে থাকো। ভাই বাবার এখনো আসছে না যে? কল দাও না একটা। দিচ্ছি, তবে গাড়িতে কথা হয়েছিল, ওদের আসতে লেট হবে। ওরা নাকি অন্য রোড দিয়ে আসছিল, আর জ্যাম ছিল নাকি অনেক। মামি এসে আমাদেরকে কয়েক দফা বকা দিলেন, লেট কেন হলো, আরও আগে বের হয়নি কেন। কিন্তু বকা দিতে দিতেই উনি খাবার সার্ভ করতে লাগলেন। আমি অনেক বলেছিলাম হেল্প করতে, কিন্তু মামি আমাকে করতেই দিলেন না। উল্টো বললেন, না রে, তুই কষ্ট করিস না, এমনিও অনেক টায়ার্ড তুই, আর সাদিফ এখন তোকে এখানে দেখলে বকবে আবার। যা মা, বসে থাক না, কি অল্প কাজ। এই উল্লুকটার জন্য মন মতো কিছুই করা যাবে না নাকি? কি আর করার, সোফায় গিয়ে বসলাম। মা খালামণিরা এখনও আসেনি। সোফায় বসে গা এলিয়ে দিলাম, আসলে এখন ভাল লাগতেছে। তখনই জুনেন এসে আমার কোলে বসে গেল। আপি সলি, কান্দস্সি, তখন ব্যথা পেয়েছে আমার জন্যে, সাজি ভাইয়া পসা। উফ, বাচ্চাটার কথায় অনেক খারাপ লাগলো। একেবারে টাইট করে জড়িয়ে ধরলাম বাবুটাকে। এই ছোট্ট বাবুটাও জানে সাদিব ভাইয়া পচা। এই জুরাইন, তুমি আমার প্রপার্টিতে বসে আমার বিরুদ্ধে বলছো? দিস ইজ নট ফেয়ার ব্রো, ভাইয়ার কাছে আসো। কিন্তু আমি জুরুকে আরও শক্ত করে জড়িয়ে বললাম, না, ও যাবে না। আপনি আমার প্রপার্টি হলে জুরু আমার প্রপার্টি। মানে কি ফুল? কিছু বলার আগেই মামি খাবারের জন্য ডাক দিলেন। আমি জুরাইনকে কোলে নিয়ে ডাইনিংয়ে যাচ্ছি, আর সাদিব ভাই আমার পিছে পিছে আসছেন। কি আজব, আমি কি একটা বাচ্চাও কোলে নিতে পারি না? ডাইনিংয়ে যেতেই মামি জুরাইনকে নিয়ে নিলেন আর বললেন, ও খেয়েছে মা, তুই খেয়ে নে, না হয় ও শুধু শুধু ডিস্টার্ব করবে। সাদিব ভাই আমার পাশেই বসেছেন। উফ, এক জ্বালা আমার, ওনাকে আমার পাশেই বসতে হবে, এটা যেন একদম লেখা আছে কোথাও। কিরে, ভাত নিয়ে বসে আছিস কেন? খা না বোন। আপু, আমি পারছি না খেতে। আমি তখন গাড়িতে খেতে মানা করেছিলাম না, কিন্তু তোমার ভাই তো শুনেনি, আমাকে বকা দিতে মানা করো এখন। বকা দিব না, কিন্তু তুই হাফ প্লেট খেতে খেতে আমি 2 প্লেট খেয়ে ফেলেছি, এসবের কি মানে? আচ্ছা, খেতে হবে না, উঠে যাও, হাত ধুয়ে একটা ঘুম দাও। ও মা, এত ভালো বাবা ওরা, যাক বেঁচে গেলাম। আমরা লাঞ্চ করার প্রায় আরও 1 ঘন্টা পরেই ওরা এসেছিল। খালার সে কি বকা খালুকে, আর খালু বেচারা চুপ হয়ে শুনে আছে। আমি, আপুরা আর জারাধি শুয়ে আছি, আর জুরুবাবু আমার বুকের উপর ঘুম। আমরা এমনি পার্টি নিয়ে আলোচনা করছিলাম। তখনই মামির বোনের মেয়েরা আসলো রুমে। আমাদেরকে দেখে খুশিতে জড়িয়ে ধরল। আমি, মুন সেম এজ, তবে লামিসা আপু আর তাসফি আপু একটু বড় আমাদের চেয়ে। ওরা সহ আমরা সবাই মিলে আড্ডা দিতে থাকলাম। একটু পরে সবাই মিলে ছাদে উঠলাম। মামার বাড়ি অনেক সুন্দর, পুরনো আমলের ডিজাইন। নানা থাকতেই নানা নিজ ডিজাইনে এই বাড়িটা করিয়েছিলেন। একটা পুকুরও আছে বাড়ির পাশেই। ছাদটা অনেক সুন্দর, বসার জায়গাও আছে। ছাদে উঠেই দেখি সাদিব ভাইয়া, খালু, মামা আর মামির ভাই মিলে কথা বলছে। ওরা এক পাশে আর আমরা আরেক পাশে। মামার বাড়ি আসার পর সুন্দর করে ওড়নাটা সুন্দর করে সেটিং করে নিলাম, কারণ এখানে সবাই আপন মানুষ, তাই মাথায় কাপড় দিতে হবে না। আপন মনে সবার সাথে কথাই বলে যাচ্ছি আমরা। সাদিব ভাইয়ার সম্পর্কে তাসফি আপু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন, কারণ উনি বারবার সাদিব ভাইয়ার দিকে তাকাচ্ছেন, ওনার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করছেন।
আর ইতি আপু উত্তর দিচ্ছে এক একটা প্রশ্নের। কিছুক্ষণ পরেই দেখলাম বেশ অনেকজন ছেলে ছাদে আসলো। আরে ওনারা তো মামির ভাইয়ের ছেলে, সবাইকে অনেক আগেই দেখেছিলাম। সবাই তো এখন অনেক স্মার্ট আর বড় হয়ে গেছেন। এক নজর তাকিয়ে আপুদের সাথে কথা বলতে লাগলাম। হাই লেডিজ, আমাদেরকে চিনতে পেরেছো? অনেকদিন পরই দেখা হলো আমাদের। হেই জুমান, হেই ইতি, কেমন আছো তোমরা? হ্যাঁ ভালোই, আমাদের তো এফবিতে কথা হয়। কই আমাকে বললা না যে তোমরা আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি। বাই দ্য ওয়ে, এসছি শেফালি। আমি কিছু বললাম না, বাট ইতি আপু বলল, ইয়া, ও মাই গড, শি ইজ সো প্রিটি। অনেক বড় হয়ে গিয়েছো। আমাকে চিনেছ? আইমান আমি কিছু না বলে মুচকি হাসলাম, কারণ বাম পাশে কোনায় দাঁড়ানো রাক্ষসটা আমাকে চোখ দিয়ে পুড়িয়ে ফেলছে। সাদিব ভাইয়ের দিকে তাকানোর সাহস নেই আমার। এরা ছাদে আসার পর থেকেই উনি এই পাশে যে তাকালেন আর ঘাড় নড়াচ্ছেন না। জুরু বাচ্চাটা এখনো আমার কোলে, নামছেই নাও আমার কোল থেকে। আইমান ভাইয়া বলে উঠলেন, হে জুরাইন ভাই, আমার কাছে আসো। বলে উনি আমার কোল থেকে জুরাইনকে নিতে আসলেই সাদিব ভাই এসে আইমান ভাইয়া জুরাইনকে নেওয়ার আগেই উনি আমার কোল থেকে আস্তে করে নিয়ে নিলেন। এরপর আমার সামনে দাঁড়িয়ে আইমান ভাইকে বললেন, হাই, আই এম সাদনান সাদিফ, জুরাইনের কাজিন। এক হাতে জুরাইনকে নিয়ে অন্য হাতে হ্যান্ডশেক করলেন আইমান ভাইয়ার সাথে। আইমান ভাইয়ের সাথে অল্প কথা বলেই সাদিব ভাই আমার হাত টেনে বললেন, এই চলো। আইমান ভাইয়া বলল, কই নিয়ে যাচ্ছেন ভাইয়া ওকে? থাকুক না এখানে, সবাই তো আছে, আড্ডা দিব সবাই মিলে। তোমরা দাও, আর ওর নাম শেফালি, ও বলিও না, ওকে? তাসফি আপু বলে উঠল, হেই হ্যান্ডসাম, আপনিও থাকুন না, সবাই মিলে কথা বললে জানাশোনা হবে। আই এম নট ইন্টারেস্টেড। এই তুমি যাবে? আসো না। বলি আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন, আর আমি পিছনে ফিরে দেখলাম তাসফি আপু কেমন করে যেন তাকিয়ে আছেন। হয়তো সাদিব ভাইয়ের কথা গায়ে লেগেছে ওনার। আর সাদিব ভাই আমাকে নিচে নিয়ে মামিকে বলে একটা ফ্রি রুমের ব্যবস্থা করলেন। জুরাইন এখনও ওনার কোলে, এক হাতে আমাকে ধরে নিয়ে যাচ্ছেন, আর ওনার আরেক হাতে জুরাইন আছে। রুমে নিয়ে উনি জুরাইনকে ওনার মোবাইলে গেমস দিয়ে বেডে বসিয়ে দিলেন, আর আমাকে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে ওনার এক হাতে আমার কোমরে জড়িয়ে বললেন, ওই ছেলেটার দিকে তাকিয়ে মুচকি হাসির মানে কি? বেশি খুশি লাগছিল তোর ওই কুটটা যখন প্রিটি বলছিল? আরে এইসব রেড লিপস্টিক কেন দিলা? উফ, রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। এমনিই তো রূপ খসে পড়ে তোমার, আজকে তার উপর আবার সাতছস। ওনার হাতের স্পর্শে আমার গায়ে কাটা দিচ্ছে জাস্ট। আমি চোখ খিচে ওনার বকাগুলো হজম করছি। ওনার দিকে তাকানোর অবস্থা নেই আমার। অনেকক্ষণ ওনার শব্দ না পেয়ে চোখ খুলে দেখলাম সাদিব ভাইয়া আমার দিকে কেমন করে তাকিয়ে আছেন। উনি একেবারে আমার উপর ঝুঁকে আছেন। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে জাস্ট। উনি এবার আমার দিকে আগাতে লেগলেই আমার অনেক ভয় লাগতে লাগলো। উনি আমাকে চুমু দিতে আসছেন। আল্লাহ, ওনার ঠোঁট আমার ঠোঁটের কাছে আগাতে লেগলেই আমি আমার ঠোঁট নিজের মুখে পুরে নিয়ে কাঁপতে কাঁপতে ওনাকে বললাম, এইসব পাপ, প্লিজ, এমন পাপই আমি হতে চাই না। আমার কথা শোনা মাত্রই সাদিব ভাই আমাকে শক্তভাবে জড়িয়ে ধরলেন, আর আমার হাত তো ওনার বুকের উপরেই আটকা পড়ে আছে। তোমাকে আমি এমন পাপি আমি বানাবো না। সরি, আই এম সো সরি ফুল, প্লিজ ফরগিভ মি। কথাগুলো বলে উনি জড়িয়ে ধরা অবস্থায় আমার ঘাড়ে ওনার নাক ঘষতে লাগলেন, আর আমি আমার দুই হাত দিয়ে ওনার পাঞ্জাবি খামচে ধরলাম। আমার তো মনে হচ্ছে এখনই আমি জ্ঞান হারাবো। একে তো সাদিব ভাই আমাকে সরি বলেছে, যেটা এই জন্মে অসম্ভব ছিল, আর এখন ওনার এই জড়িয়ে ধরা, আমার কাছে আসা, এই ব্যাপারটা আমি জাস্ট বিশ্বাসই করতে পারছি না। একদিনে এত ডোজ আমার সহ্য হচ্ছে না। তবে সাদিব ভাইয়ের এই জড়িয়ে ধরায় আমার অন্যরকম ফিলিংস হচ্ছে, আর সত্যি বলতে এই ফিলিংসটা আমার বেশ লাগছে। কিন্তু কেন, কেন এর উত্তর আমার জানা নেই। অনেকক্ষণ ধরে শুয়ে আছি, কিন্তু এক ফোঁটাও ঘুম আসছে না চোখে। আমার পাশে জুরাইন ঘুমে কাত, আর সাদিব ভাইয়া সোফায় বসেই ঘুম। মাও এই পর্যন্ত অনেকবার এসে চেক করে গেলেন আমি ঘুমাচ্ছি নাকি, কিন্তু ফলাফল সেই শূন্য। বারবার এসেই আমাকে বেডে শুইয়ে চোখ খোলা অবস্থায় দেখছে। রুম থেকে বের হতেই পারছি না, কারণ একটাই, সাদিব ভাইয়ার কড়া নির্দেশ, এই রুম থেকে বের হতে হলে ওনার সাথেই বের হতে হবে। সাদিব ভাইয়ার একটু আগের আচরণটা জাস্ট অবাক করার মতো ছিল। ওনার এই হুট করে আমাকে ওনার কাছে টেনে নেওয়া, জড়িয়ে ধরে আমাকে সরি বলা, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। ওনাকে কোনোভাবে ঠেলেও লাভ হচ্ছিল না, এক বিন্দু নড়ছিলেন না উনি আমার ধাক্কায়।
সাদিব ভাইয়া তো মাশাল্লাহ একটা পাহাড়ের সমান, আর আমি ওনার তুলনায় মাত্রই একটা ছোট্ট পাথর। তা ওনাকে দুই হতে ধাক্কাতে ধাক্কাতে বললাম, সাদিব ভাইয়া প্লিজ ছাড়ুন, কেউ এসে যাবে, আমার হাড্ডি সব ভেঙে যাচ্ছে, আল্লাহ। কিন্তু উনি তো ওনার মতোই আছেন, আমার ঘাড়ে নাক ঘষতে বিজি, আর কী সব বিড়বিড় করছেন। বোঝো না কেন আমাকে? কবে বড় হবা তুমি? পাপই বানাবো না তো? আমার মনে হচ্ছিল উনি কোনো নেশার দুনিয়ায় চলে গিয়েছিলেন। আমার কথা ওনার কানে যাচ্ছিল না। কে আর করার, দাঁড়িয়েছিলাম ওই অবস্থাতেই। কিন্তু আমাকে অবাক করে দিয়ে জুরু এসে সাদিব ভাইয়ার পা জড়িয়ে বসে চিল্লাতে লাগলো, সাদিব ভাইয়া আমকেও জড়িয়ে ধরো, ও সাদিব ভাইয়া, ভাইয়া। জুরুর সাথে আমিও চিল্লাতে লাগলাম, সাদিব ভাইয়া আমাকে ছাড়েন, জুরুকে কোলে নেন, ওকে জড়ায় ধরেন, ভাইয়া। আমাদের চিল্লানোতে সাদিব ভাইয়া তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিলেন। এইবার ওনার হুঁশ হলো। উনি বলতে লাগলেন, ওফ, তোমরা আমার কান ফাটিয়ে দিবে নাকি? এই শেফা, এভাবে চিল্লাচ্ছ কেন? এরপর উনি জুরুকে কোলে নিয়ে বললেন, এই যে জুরাইন, তুমি তো ব্রো আমার এত ভালো মোমেন্টটা নষ্ট করে দিলে। আর ইউ জেলাস? ওনার কথা বেচারা ছোট জুরু বুঝেইনি, কিন্তু আবার সে ভাইয়াকে বলতে লাগলো, আমকে আপির মতো জড়িয়ে ধরো, সাদিব ভাইয়া। সাদিব ভাইয়া আমার দিকে তাকিয়ে হেসে দিলেন আর জুরুকে টাইটলি জড়িয়ে ধরলেন। জুরুও সাদিব ভাইয়াকে জড়িয়ে ধরল। আপি তুমিও আসো, আমদের সাথে জড়িয়ে ধরো। জুরাইনের কথা শুনে আমি ওনার দিকে তাকাতেই সাদিব ভাইয়া ওনার ঠোঁট চেপে ধরে আমাকে ওনার কাছে যাবার জন্য ইশারা করলেন। ইস, কি বডি ল্যাঙ্গুয়েজ! আমি ধ্যাত বলে চলেই যাচ্ছিলাম, কিন্তু উনি আমার পেটের ওপর হাত দিয়ে ওনার কাছে টেনে নিলেন। জুরাইন এখন ওনাকে ছেড়ে আমাদের দিকে তাকালো। এতক্ষণ সে তার ভাইকে জড়িয়ে ধরেছিল। এখন কি আমরা একসাথে জড়াই ধরবো? না ব্রো, এখন তুমি আর তোমার আপি রেস্ট নেবে। এই না, আমি বাইরে যাচ্ছি, আপুরা সবাই মজা করছে, আমি ওদের কাছে যাব। আর ওইখানে গিয়েই তো রূপ দেখাবি সবাইকে, এই তো? আপনি সব সময় এমন করেন আমাকে। কেন? আমি কি করেছি? ওই ভাইয়াটার সাথে কি আমি একবারও কথা বলেছি? আপনি তো তাকিয়েই ছিলেন আমার দিকে, দেখেননি আমি কি করছিলাম? ওই ভাইয়াটার জন্য কত কথা শুনতে হলো আমার। সাদিব ভাইয়া আমার ঠোঁটে আঙুল দিয়ে বললেন, হুস, বেশি বকবক করছো মনে হচ্ছে। বকা দিচ্ছি না এখন, সেটা শকর করো, না হলে মুখে মুখে তর্ক করার মজা বুঝতাম। চুপচাপ বেডে শুয়ে পড়ো, যাও। ওনার কোল থেকে জুরুকে নিয়েই শুয়ে গেলাম, আর উনি সোফায় শুয়ে হুকুম দিলেন, আমি উঠে যদি না দেখি তোমাকে এই রুমে, বিশ্বাস করো 1 সেকেন্ডও রাখবো আর এখানে, সোজা আমার বাসায় নিয়ে যাব। একা রুমে থাকবে তখন, সেখানে ঘুমাও একটু কষ্ট করে, নিজেকে রেস্ট দাও। সেই রেস্টের জন্যে শুইলাম, এখনও ঘুম আসছে না। আর উনি আর জুরু মনে হয় বিয়ে বাড়ির ঘুম দিচ্ছে। চোখে পানি লাগাতেই ঘুমটা ছুটে গেল। চোখ খুলে দেখি সাদিব ভাইয়া পানির গ্লাস নিয়ে বসে আছেন আমার পাশে, আর জুরাইন আমার মুখে পানি ছিটাচ্ছে। এই জুরু, এই বদবুদ্ধিটা কে দিল? কে আর দিবে? তোর পাশে যে বসে আছে মিস্টার সাদনান সাদিব, তিনি এই প্ল্যান করেছেন আর এই পিচ্চিটাকে কাজে লাগিয়ে দিয়েছে। ইতিয়াপুর কথা শুনে উঠে বসলাম। দেখলাম ইতিয়াপু, জুমান আপু, লামিশা আপু, তাসফিয়া আপু আর মুন এখানে সোফাটায় বসে আছে। তারা সবাই হাসছে মুখ টিপে, শুধু তাসফিয়া আপুটা ছাড়া। উফ, আমি কি জোকার নাকি? সাদিব ভাইয়াকে বলে উঠলাম, এই আপনি এখানে এত মেয়ের মাঝে যে বসে আছেন, আপনার কোনো লজ্জা লাগছে না? আপনার কি কোনো রকম লাগে না? কোনো মেয়ে বসে আছে না কি করছে আমার ম্যাটার না সেটা, আমি আমার কাজে এসেছি। সো তোকে এত উত্তর দেওয়ার প্রয়োজন নেই আমার। নাও গেট আপ। সন্ধে 7টা বাজে, 1 ঘন্টা ঘুমিয়েছিস। কি এতক্ষণ? আল্লাহ, মা সব কাজ একা একা করছেন মনে হয়। আগে আসবে না জুরু আপুকে ডাকতে? সাদিবাই দেনি ডাকতে? তোকে এত কাজ নিয়ে ভাবতে হবে না, বাইরে এনাফ মানুষ আছে। উঠে ফ্রেশ হও, দেন নাস্তা করবা। সেই দুপুরে কি খেয়েছিস আর খাওয়ার নাম নেই, গো ফাস্ট। কথাগুলো বলেই সাদিব ভাইয়া চলে যাচ্ছিলেন। তখনই তাসফিয়া আপু বললেন, সাদিব, আপনি তো আমাদের সাথেও একটু টাইম স্পেন্ড করতে পারেন। বাট উনি কথাটা শুনেছে না কি জানি, কারণ উনি হনহন করে রুম থেকে বেরিয়ে গেলেন। আর তাসফিয়া আপু ওনাকে ডিরেক্ট নাম ধরেই ডাকছেন। ও নো, তাহলে কি তাসফিয়া আপু? উফ, এসব পরে ভাববো, এখন আপাতত ফ্রেশ হয়ে রুমের বাইরে যাওয়া দরকার। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রুমে বসেছিলাম। এরপর আপুদের সাথেই রুম থেকে বেরোলাম। ও মাবো, কত মানুষ এসেছে! এত অচেনা মানুষ। আগে তো জানতাম না এত মানুষ আসবে।
তাড়াতাড়ি মাথায় ওড়নাটা দিয়ে দিলাম, না হয় কখন যে সাদীপ ভাইয়া এসে চুলের মুঠি ধরে আঁচার মারে। যাক, এত রিস্ক নেওয়া যাবে না। মা, খালামণি, মামি, মামির বোন, ভাইয়ের বউ সবাই বসে আড্ডা দিচ্ছে, যেন কারো কোনো কাজই নেই। অবশ্য এখন জানলাম যে আজকের কাজের জন্য মানুষ রাখা হয়েছে। আমি গিয়ে বসতেই সাদীপ ভাইয়া এক প্লেটে বিভিন্ন নাস্তা নিয়ে হাজির। চুপচাপ এগুলো ফিনিশ করো। কথা বাড়ালাম না আর, প্লেটটা নিয়ে নিলাম, না হলে এত লোকের মাঝেও ঠাসঠুস মেরে দেবে। এই লোকের কোনো গ্যারান্টি নাই ভাই। আমি প্লেট নিতেই উনি হেসে চলে গেলেন। মামার বাসা আজকে চেনাই যাচ্ছে না, এত সুন্দর করে সাজিয়েছে। পিঙ্ক আর হোয়াইট কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও লাগছে। ড্রয়িং রুমের একপাশে সুন্দর করে একটা বারবির থিম লাগিয়েছে, এইখানেই মেবি কেক কাটবে। একটু পরেই দেখলাম সাদীপ ভাই আর মামা মিলে একটা কেকের বাক্স নিয়ে বাসায় ঢুকছেন। এত বড় কেক! অবশ্য মানুষও কম না। ইতি আপু আর আমি মায়ের পাশে বসে আছি, আর বাকি সবাই ছাদে বসে আছে। আমারও অনেক ইচ্ছা করছিল ছাদে যেতে, কিন্তু এই সাদীপ ভাইয়া আমাকে তা জীবনেও অ্যালাউ করবে না। আমি একটা কথাই বুঝি না, ইতি আপু, জুমান আপুকে উনি এত ছোটোখাটো ব্যাপারের জন্য বকা দেয় না, কিন্তু আমাকে একটু গড়বড় হলেই শেষ। জারাবি একটা সুন্দর পিঙ্ক গাউন পরেছে, আর আমি তার মাথায় একটা সুন্দর হেয়ারস্টাইল করে দিয়েছি। স্টোনের একটা ক্রাউনও সেটিং করে দিয়েছি। জারাবির সম্পূর্ণ সাজ আমি সাজিয়েছি, কারণ সে আমায় ছাড়া কাউকে সাজাতে দিচ্ছিল না। মাশাল্লাহ, জারাবি তোমাকে অনেক সুন্দর লাগছে বাবু। থ্যাংক ইউ আপি, তুমি সাজিয়ে দিয়েছো তাই তো সুন্দর লাগবেই। ওহো, আমার বনুটাই এমন কিউট আর আদরে। শেফা, তোদের হলে আয়, সবাই ওয়েট করছে। হ্যাঁ হয়েছে, আসছি মামি। এরপর আমি আরেকটু লিপস্টিক, আইলাইনার আর পাউডার দিয়ে নিলাম। উফ, এই লিপস্টিকটা জাস্ট ওয়াও। মাঝখানে সিটি করে সামনের কাটা চুলগুলো বের করে সেটিং করে নিলাম, আর লম্বা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিলাম। আর পার্স থেকে আমার কানের দুলগুলো নিয়ে পরে নিলাম। মাথায় ওর বের হওয়ার আগে আরেকবার নিজেকে আয়নায় দেখে নিলাম। যাক, ভালোই লাগছে। জারাবির হাত ধরে একসাথে রুম থেকে বের হলাম। একটু আগে যা একটু ফাঁকা ছিল ঘর, এখন তো পুরাই মানুষে ভর্তি। মামি এসেই জারাবি আর আমার কপালে চুমু দিলেন, আর মামা মামি একসাথে জারাবিকে নিয়ে কেক কাটতে গেলেন। আমাকেও বলেছিলেন যেতে, কিন্তু ওদের ফ্যামিলির মাঝে আমি গিয়ে কি করব? আমি গিয়ে তিয়াপু আর জুমান আপুর পাশে দাঁড়ালাম। এই লিপস্টিকটা তোকে বেশ মানিয়েছে বেবি। এটা কার? এটা জারাবির। আমি ফ্রেশ হওয়ার সময় লিপস্টিক, মেকআপ সব চলে গিয়েছিল, তাই আরেকটু সেজে নিলাম আর কি। হি হি হি। হ্যাঁ, আর এখন তুই এই রূপ দিয়ে ছেলে পটাবি, এই তো? পাশ ফিরে দেখলাম সাদিশ ভাইয়া আবার এসব কথা বলতে চলে এসেছে। এই, আপনার সমস্যা কি? সবসময় এমন ফালতু কথা বলার কি মানে? আমি কিন্তু আর সহ্য করব না। দাঁতে দাঁত চেপে, কি বলছি তুই? রাগী ভয়েসে। খালামণিকে বলে দিব যে আপনি একটা ফাজিল, আর আমাকে সবসময় ইনসাল্ট করেন, তাও সেই ব্যাপারে যে ব্যাপারটা আমি নিজেও বুঝি না আর না কখনো করেছি। এবার সাদীপ ভাইয়া আমার গা ঘেঁষে দাঁড়ালেন আর আমার হাত চেপে ধরলেন। উফ, ব্যথা লাগে তো, ছাড়েন না হাত, আঙুল ভেঙে গেল। ইতিয়াপুরে, তোমার ভাইকে বলো না আমার হাতটা ছাড়তে। ভাই, এখানে এসব করার কি মানে? ওকে দেখে এখানে সবচেয়ে ভদ্র মেয়ে মনে হচ্ছে, আর তুই কি না? এই ভদ্রটাই তো আমার জান নিচ্ছে। আশেপাশে দেখ সবাই কিভাবে তাকিয়ে আছে এই ভদ্রটার দিকে। কথাটা বলেই উনি আমাকে টান দিয়ে পিলারের পিছে নিয়ে গেলেন, আর পিলারের সাথে চেপে ধরে রাগী গলায় বললেন, লিপস্টিকটা মোচ। এই, কি শুরু করছেন এগুলা? সরেন তো। মা, খালামণি সবাই এসে যাবে এখন, কেক কাটা শেষ মনে হয়। সাদিফ ভাইয়া আঙুল দিয়ে ওনার ঠোঁট স্লাইড করতে করতে বললেন, তুই মজবি লিপস্টিক নাকি আমি ব্যবস্থা করব? আমার ব্যবস্থা কিন্তু তোর পছন্দ হবে না, পাপি হয়ে যাবি তো আমি মুছে দিলে। আমি এবার আমার দুই হাতে আমার ঠোঁট চেপে বললাম, না না, আমি যাচ্ছি, আপনি প্লিজ রুমের সামনে দাঁড়ান। কথাটা বলেই দৌড় দিলাম। শেফালির এই কাণ্ডে সাদিফ হেসে হেসে আপন মনে বলল, তুমি না বললেও দাঁড়াতাম রুমের সামনে, ভিতর ডিম যে তুমি, এত আদরে কেন? রুমে গিয়ে আমার পার্স থেকে লিপ গ্লস বের করে দিয়ে দিলাম ঠোঁটে। রুমের বাইরে সাদিফ ভাইয়া দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। আমাকে দেখেই উনি ফোন রেখে দিয়ে আমার কাছে এসে বললেন, এটা কি দিয়েছ? এত চিকচিক করছে, ঠোঁটে কিছু না দিলে কি হতো? এমনিও তো পিঙ্ক তোমার ঠোঁট। এবার মাথা বেশ গরম হয়ে গেল। একদমই ওনাকে বললাম, এই একদম চুপ করেন আপনি, এটা না ওইটা, ওইটা না এটা, এত মুড সুইং কেমনে হয় আপনার? আমি আর কোনো কথাই শুনবো না, টাটা বলেই এক দৌড় দিলাম। শেফালির এই কথা শুনে সাদিফ অবাক হলেও সাদিফের বেশ হাসি পেল।
দৌড়াতে গিয়ে এক ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি তাসফিয়া আপু। আমার পিছে সাদিব ভাইয়াকে দেখেই তাসফিয়া আপু নিজের পা চেপে ধরে বসে আমাকে বকা দিতে লাগলেন। এই মেয়ে, দেখে চলতে পারো না? আর এত ঢং করে দৌড়াচ্ছ কেন? উফ, আমার পা। সাদিব ভাইয়া দ্রুত এসে আমার দুই বাহু ধরে বললেন, ব্যথা পেয়েছো? ঠিক আছে তুমি? আর এই যে তাসফিয়া নাকি, তুমি ওকে কেন বকছো? ওর ধাক্কায় তুমি পড়নি, সো স্টপ অ্যাক্টিং অ্যান্ড গেট আপ। তাসফিয়া আপু এখনও ফ্লোরে বসে আছে, তাই আমি আমার হাতটা ওনার দিকে এগিয়ে বললাম, আরে আপু উঠুন, সরি আমি খেয়াল করিনি আপনাকে। তাসফিয়া আপু আমার হাত ধরার আগেই সাদিব ভাইয়া আমার হাত ধরে নিয়ে গেলেন। কি মানুষ উনি! ওনাকে কিছু বলতে যাবই তখনই আমাকে বললেন, এই মেয়ে থেকে দূরে থাকবে, মনে থাকে যেন। রাগীভাবে একে একে সবাই জারাভিকে উইশ করছে আর কেক কাটছে। আপুরা আমার জন্যই ওয়েট করছিল। আমি আসতেই আমরা একসাথে কেক কাটলাম আর জারাভিকে উইশ করলাম। সাদিব ভাই আমাদের ছবি তুলছিলেন। খালু, খালামণি, সাদিব ভাইয়া, আপুরা, মা আর আমি সবাই মিলে একসাথেই জারাভিকে উইশ করে কেক কাটলাম। আমরা যেতে জুমান আপু সাদিব ভাইয়াকে বললেন, ভাইয়া তুমি আর শেফা দাঁড়াও, জারাভির সাথে একটা ছবি তুলি তোমাদের। জুরাইন এসে আমার কোলে উঠতে নিলে সাদিব ভাইয়া জুরুকে কোলে নিয়ে নিলেন, আর আমাদের সাথে জুরুও অনেকগুলো ছবি তুলল। আমরা সবাই একসাথে বসে আছি একপাশে, আর চারদিকে অনেক মানুষ, তাই এই দিকটা একটু শান্তি লাগছে। সাদিব ভাইয়া জুরাইনকে কোলে নিয়ে বসে আছেন আর ফোনে কথা বলছেন। উনার গার্লফ্রেন্ড হবে হয়তো, না হয় এত সুন্দর করে হেসে হেসে কথা বলতো। উফ, উনাকে যা হ্যান্ডসাম লাগছে না, আর ওনার হাসিটা অনেক সুন্দর। হাসলে ওনার গেজ দাঁতগুলো দেখা যায়, তখন তো ওনাকে দেখলেই যে কোনো মেয়ে ফিট হয়ে যাবে। কিন্তু কেন জানি আমার থেকে ওনার এই হাসিটা দেখে কষ্ট লাগছে, বুকের কোথায় যেন অনেক ব্যথা হচ্ছে। না চাইতেও ওনার গার্লফ্রেন্ডের ব্যাপারটা আমার হজম হচ্ছে না। হঠাৎ সাদিব ভাইয়ার ভ্রু নাচিয়ে আমার দিকে তাকানো দেখেই আমি অন্যদিকে ফিরে গেলাম। ছি, কি ভাবছেন উনি? কতক্ষণ তাকিয়েছিলাম আল্লাহই জানে। তাসফিয়া আপু আমার পাশে এসে বসলেন। বসেই আমাকে বলতে লাগলেন, আচ্ছা আমার কাজিন আয়মানকে তোমার কেমন লাগে? ওনার কথা শুনে আমি অবাক। ভাইয়াটাকে আমি ভালো করে দেখিও নি, আর এসব ছেলে দেখা ক্রাশ খাওয়াতে আমি নাই। আর যেগুলো ক্রাশ খাই সেগুলো কেউ চীনে, কেউ পাকিস্তানে, আর কেউ কোরিয়ায়। মানে সবাই অ্যাক্টর, হা হা হা। আসলে আয়মান তোমাকে অনেক পছন্দ করছে। আয়মান অনেক ভালো ছেলে, অনেক বড় বিজনেস করে, আর তোমাকে অনেক। আপুটাকে বলতে না দিয়ে বললাম, সরি আপু, এসবে আমি নাই, আর প্লিজ এসব বলিয়েন না কাউকে। সাদিব ভাইয়ার কানে গেলে উনি এখানে সবাইয়ের সামনে তামাশা শুরু করবে। আমার কথা শুনে তাসফিয়া আপু বাঁকা হেসে চলে গেলেন। আর আমি এই আয়মানের বাচ্চার কথা ভাবছি, এসব কোন ধরনের কথা? একটু দেখেই পছন্দ হয়ে যায় নাকি? ঢং সব। ডিনার করে আপুরা আর আমি মিলে কথা বলছিলাম। আপুদের ভার্সিটিতে নাকি প্রোগ্রাম হবে। আপুরা অনেক প্ল্যানিং করছেন, আমাকেও নাকি নিয়ে যাবেন। ওয়াও, অনেক খুশি হলাম। আমার অনেক ইচ্ছা ছিল এমন প্রোগ্রামে যাওয়ার। তখনই সাদিব ভাইয়া এসে আমাকে চেয়ার থেকে উঠিয়ে আমার গাল চেপে ধরে বলতে লাগলেন, তাসফিয়া মেয়েটা তোকে ওই আয়মান কুর কথা কি বলেছে সব বল। আমি আগাগোড়া সব কথাটা একদমই বলে দিলাম। আমি কি উত্তর দিয়েছি তাও বলে দিলাম, কিছুই বাদ রাখিনি। আমার কথা শেষ হতে তিনি আমার গাল ছেড়ে গালে হাত বুলিয়ে চলে গেলেন। একটু পর দেখলাম সাদিব ভাইয়া তাসফিয়া মেয়েটার সাথে পিলারের ওইদিকে দাঁড়িয়ে কথা বলছেন। কি এমন কথা যে একেবারে পিলারের কাছে গিয়ে বলতে হচ্ছে? আচ্ছা, সাদিব ভাইয়া কি তাহলে তাসফিয়া আপুকে চড় দিল? গাড়ি তার আপন গতিতে চলছে। রাতের বেলা লং ড্রাইভের মজাই আলাদা। এখন উনি জানলা খুলতে দিয়েছেন, যার কারণে এই শীতল বাতাসটা একদম মন ছুঁয়ে যাচ্ছে। আর এমন বাতাসে চুল উড়িয়ে দিলে আরও আরাম লাগে, যেমনটা আমার এখন লাগছে। যদিও একটু মন খারাপ হচ্ছে, কারণ মামার বাসায় মন, লামিসা আপু আর সবাই নাকি থাকবে। কিন্তু সাদিব ভাইয়া আমাদেরকে টেনে টেনে নিয়ে আসলেন। ওনার নাকি ফ্রেন্ডের বিয়ে, ওই যে ইয়ামিন ভাইয়াটার, উনিও আমার ভাইয়ার ফ্রেন্ড। ভাইয়া দেশে থাকলে অবশ্যই যেত। উফ, ভাইয়াটা যে কবে আসবে, কত দিন দেখি না ওকে। জোমানা, রীতি আপু আবারও গাড়িতে উঠতেই ঘুম। হায় আল্লাহ, ওদের তো ঘুম আসারই কথা। শুধু আমি আর সাদিব ভাইয়া ঘুমিয়েছি বিকালে, বেচারিগুলো তো ঘুমায়নি। সাদিব ভাইয়ার আজকে মুড একটু বেশি খারাপ মনে হচ্ছে। কিছুই বলছে না আজকে, বকাও দিচ্ছে না। কি হলো কিছুই তো বুঝলাম না। এক ধ্যানে ড্রাইভিং করছেই। বুকে সাহস নিয়ে সাদিব ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? মন খারাপ? কিছুই বলল না, তাই আবার জিজ্ঞেস করলাম, এই যে ভাইয়া, কিছু আস্ক করছি তো, কি সমস্যা? এইবারও বলল না কিছুই। দূর, আর আস্ক করব না, চুপচাপ বসে রইলাম। সাদিব ভাইয়া হঠাৎ আমার হাতটা নিয়ে হাতের উল্টো পিঠে একটা চুমু দিয়ে হাতটা ওনার বুকে চেপে ধরলেন।
উনার এমন কাণ্ডে আমি তাড়াতাড়ি হাতটা ছুটিয়ে নিতে চাচ্ছিলাম, কিন্তু উনি হাতটা শক্ত করে ধরে বললেন, থাকুক না হাতটা এখানে, এমন করছো কেন? আর আমার কোনো সমস্যা হয়নি। তাসফিয়া মেয়েটা থেকে দূরে থাকতে বলেছিলাম না? আমি দূরেই থেকেছি উনার কাছ থেকে, উনি আমার কাছে এসেছেন উনার কাজিনের প্রস্তাব নিয়ে। আচ্ছা, এই সামান্য কারণেই কি উনাকে থাপ্পড় মারতে হবে? প্রথমেই এটা কোনো সামান্য কারণ না, আর দ্বিতীয়ত আমি ওই মেয়েকে এমনি এমনি মারিনি। সে আমাকে উল্টোপাল্টা বলছিল তোর নামে। তুই নাকি আয়মানকে পছন্দ করিস, তাসফিয়াকে অনেক জোর করছিলি যেন সে আয়মানকে তোর মনের কথাটা বলে। এত মিথ্যা, তাই একদম গালটা ফাটিয়ে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। কি মিথ্যাটা না বলল। হ্যাঁ, তুই তোর মেডিসিন গ্যাপ দিস নাকি? আজকে থেকে যদি মেডিসিন গ্যাপ দিস আর খানা না খাস, আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। এত স্ট্রেস কেন দিস তুই আমাকে? মেডিসিন খাইতে আমার ভাল লাগে না, আর খানা তো আমি বেশি খাইতেই পারি না। আপনি কি জানেন না? ভালো না লাগলেও খাইতে হবে। আর খানার কথা শুনো, অল্প অল্প খাবার একটু পরপর খেতেই থাকবে প্লিজ। ফুল, আমার এই কথাগুলো তোমাকে পালন করতেই হবে, নাইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আচ্ছা, দেখা যাক। প্রমিস মি। উফ, চিল্লায়েন না তো। ওকে, প্রমিস। আজ কি হলো সাদিব ভাইয়ার আল্লাহই জানেন। যদিও উনি আমাকে এসব বলছেন, কিন্তু আমার মাথায় অন্য ব্যাপার লাগছে। আর সাদিব ভাবছে তার শেফাকে সে কিভাবে ভালো করবে। আজকে মামার বাড়ি থেকে বেরোনোর আগেই হসপিটাল থেকে কল করেছিলেন শেফালির ডাক্তার, যিনি শেফালিকে কিছুদিন আগেই পেট ব্যথার জন্য ট্রিটমেন্ট করেছিলেন। শেফালির নাতখানাতে সমস্যা আছে, এটা সাদিফ আর শেফালির মা আগেই অনুমান করেছিল, আর আজকে ডাক্তারও তাই বলল। আর এই কারণেই শেফালির এত ক্ষুধা লাগে না, খাইতে পারে না, যেটা ফিউচারে অনেক ভয়াবহ হতে পারে। তাই প্রায় সবাই শেফালিকে যতটুকু পারে চিল্লিয়ে হলেও খাবার খাওয়ানোর ট্রাই করে। আজকেই ডক্টরের প্রবলেমটা শিওর হয়ে সাদিফকে জানিয়েছে। সারা পথ সাদিফ শেফালিকে নিয়ে ভেবেই কাটিয়েছে কি করবে সে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে। আল্লাহ কেন এমন করলো এই পিচ্চির সাথে? শেফালির এই অবস্থার ভাবতেই সাদিফের মনটা কেঁপে উঠে। উফ, এই সাদিফ ভাইয়াটা না উনার বাসায় নিয়ে আসলেন আবার। এত বললাম আমাদের বাসায় নামিয়ে দিতে, কিন্তু উনি দেননি। মা আর দাদিও নাকি খালার বাসায় যাবে। বাসায় পৌঁছেতেই রাত 1:30 বেজে গেল। ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম, দেখলাম মা, খালা আর দাদি বসে আছে, আর মা কাঁদছে। কিন্তু কেন? ভাইয়ার কিছু হয়নি তো? এমনটা ভাবতেই বুকে মোচড় দিল। দৌড়ে মায়ের কাছে আসলাম। কি হয়েছে মা, এভাবে কাঁদছো কেন? ভাইয়া ঠিক আছে তো? মা আমাকে জড়িয়ে ধরল আর সারা মুখেই চুমু দিতে লাগলো। খালামণি বললেন, এই বাবু, না ঘুমিয়ে আবার এখানে আসলি কেন? ঘুমিয়ে যা না, আপুরা কই? খালামণি, প্লিজ আমাকে বলো না কি হয়েছে, আমার খুব চিন্তা হচ্ছে। তেমন কিছু না, তোর বাবার কথা মনে আসছে, এই আর কি। ও মা, প্লিজ কেঁদো না, তুমি কাঁদলে আমিও একদম কান্না করব এখন। আর আমার বাবা অনেক ভালোই আছে, আল্লাহ আমার বাবাকে ভালো রেখেছে। তুমি কাঁদলে বাবা কষ্ট পাবে।